থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। কেমন আছো সবাই বলো তো। তো আজকে আমরা কনিকের দ্বিতীয় ক্লাসটা করব। আমাকে সবাই বলো কেমন আছো। তো আজকে আমরা কনিক চ্যাপ্টারটার দ্বিতীয় ক্লাসটা করব। গত ক্লাসটা সবাই রিভিউ করে আসছো, এটা কিন্তু মাস্ট। হ্যাঁ, গত ক্লাসটা মাস্ট রিভিউ করে আসতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা শুরু করব। গত ক্লাসে আমরা কনিকের ইন্ট্রোডাকশন দেখছিলাম, যে কনিক আসলে কি, তারপর পরাবৃত্তের ইকুয়েশন বাইর করছিলাম। আচ্ছা, তোমাদের এন্ড থেকে সাউন্ড আসতেছে, একটু সবাই মিউট করবা। সব কারো এন্ড থেকে সাউন্ড আসতেছে, একটু মিউট করবা। কারো বাসার আচ্ছা দাঁড়াও, দাঁড়াও, আমাকে আবার কেটে তারপর নতুন একটা ক্লাসে জয়েন করতে হবে, ঠিক আছে? একটু ওয়েব অ্যাপে জাস্ট আমরা আরেকটা নতুন ক্লাস দিয়ে আসতেছি, জাস্ট 2 মিনিট, ঠিক আছে? ফেসবুকে যারা জয়েন হয়েছে অলরেডি, একটু আগের ক্লাসটা বুঝছো, ফেসবুকে যারা জয়েন হয়েছে আগের ক্লাসটা একটু রিভিউ করতে থাকো, আগের ক্লাসের জাস্ট স্লাইডটা। আমি ওয়েব অ্যাপে আরেকটা ক্লাস স্কেডিউল করতেছি। যারা ফেসবুকে জয়েন হয়েছে জাস্ট আগের ক্লাসটা একটু রিভিউ করে আসো। ফেসবুকে যারা জয়েন হয়েছে একটু রিভিউ করতে থাকো, আমরা এখনই আবার শুরু করতেছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা চলে আসলাম। আমরা এখনই আমাদের আজকের ক্লাসটা শুরু করব। বুঝলাম না, আমি মিউট করার পরও তোমরা আনমিউট করতে পারতেছো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। সবাই মিউট করলো, মিউট হচ্ছে না, কোন একটা ঝামেলা হয়েছে। ঠিক আছে, প্যারা নাই। তো ওয়েব অ্যাপে যদি ঝামেলা হয় তাহলে তোমরা ফেসবুক থেকে করতে পারো। যখন ইয়েটা আপডেট হয়ে যাবে, রেকর্ডিংটা আপডেট হয়ে যাবে, তখন সুন্দর করে দেখতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করতেছি। তো আজকে আমরা কনিক এই চ্যাপ্টারটার 2 নাম্বার ক্লাসটা করব। ওকে, তো গত ক্লাসে আমরা দেখতেছিলাম যে কনিক কি। গত ক্লাসে আমরা কি কি পড়ছিলাম? কনিক কি পড়ছিলাম, তাই তো? তারপর একটা দ্বিমাত্রিক দ্বিঘাত সমীকরণ দেখে সেটা কোন কনিকের সমীকরণ, হ্যাঁ, সেটা আমরা বের করতাম, তাই না? তারপর আমরা সবার লাস্টে যে টপিকটা দেখছিলাম সেটা হচ্ছে পরাবৃত্ত। পরাবৃত্ত তোমাদের মনে আছে পরাবৃত্ত কি? আমাকে বলো তো, তোমাদের কি সবার মনে আছে যে পরাবৃত্ত আসলে কি? পরাবৃত্তটা একটা কনিক যার উৎকেন্দ্রিকতা হচ্ছে 1, তাই তো? আমরা একটু পরাবৃত্ত আঁকাই।
আজকে আমরা অনেকগুলো চিত্র আঁকবো, এন্ড চিত্রগুলো মনে রাখতে পারলেই তোমার কনিক চ্যাপ্টারটা কোনো ব্যাপারই না, বুঝছো? চিত্রগুলো যদি মনে রাখতে পারো তাহলে কনিক চ্যাপ্টারটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকলাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকলাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকলাম। ঠিক আছে, তো এই হচ্ছে একটা পরাবৃত্ত, এই হচ্ছে একটা পরাবৃত্ত, তাই না? এটা কনিক কিভাবে? কনিকের সংজ্ঞা কি ছিল? কোন একটা চলমান বিন্দুর, কোন একটা চলমান বিন্দুর সঞ্চার পথ, কোন একটা চলমান বিন্দুর সঞ্চার পথ যদি এরকম হয় যে একটা স্থির বিন্দু ও একটা সরল রেখা থেকে এর দূরত্বের অনুপাত সর্বদা সমান, তাহলে সেটাকে কনিক বলে, তাই না? তো ধরো আমরা একটা স্থির বিন্দু এখানে ধরে নিলাম, এই একটা স্থির বিন্দু আর এই একটা নির্দিষ্ট সরল রেখা, বুঝতে পারলাম? কোন চলমান বস্তুকণার গতিপথ যদি এরকম হয় যে একটা স্থির বিন্দু থেকে এর দূরত্ব আর একটা সরল রেখা থেকে এর দূরত্ব, এই দুইটার অনুপাত সর্বদা সমান হয়, সর্বদা সমান হয়, তবে সেটাকে বলা হয় একটা কনিক। আর সেই অনুপাতটা যদি এক হয়, সেই অনুপাতটা যদি এক হয় তাহলে সেটাকে বলা হয়, তাহলে সেটাকে বলা হয় পরাবৃত্ত, তাই না? আমি জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি, অর্থাৎ এসপি বাই পিএম এই অনুপাতটা যদি সব সময় ধ্রুবক হয় তাহলে সেটা একটা কনিক, আর এই ধ্রুবকটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা, এবং তার ভ্যালু যদি এক হয় তাহলে সেটা কি? পরাবৃত্ত, তাই তো? এখন এই পরাবৃত্তটার কিছু জিনিসপত্র আছে যেগুলো আমাদের জানতে হবে, যেগুলো আমাদের জানতে হবে। প্রথমত, এই বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র, তাই না? আমরা গত ক্লাসে ক্লিয়ার করছিলাম এই বিন্দুটাকে কি বলা হয়? উপকেন্দ্র বা ফোকাস। ফোকাস, এই যে নির্দিষ্ট রেখা, এটাকে বলা হয় নিয়ামক রেখা বা দিকাক্ষ বা ডিরেক্ট্রিক্স। এরপর তুমি দেখবা আমাদের পরাবৃত্তটা একটা অক্ষের সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ ওই পাশ আর এই পাশ সমান। আমাদের পরাবৃত্তটা একটা অক্ষের সাপেক্ষে প্রতিসম, এই পাশ আর ওই পাশ সমান, সেটা আমাদের দিকাক্ষের উপরে লম্ব, সেটা আমাদের দিকাক্ষের উপরে লম্ব, এবং পরাবৃত্তটাকে সমান দুইটা ভাগে ভাগ করে ফেলে। এই যে এই রেখাটা, এইটাকে বলা হয় পরাবৃত্তের অক্ষ। পরাবৃত্তের কি বলা হয়? অক্ষ, পরাবৃত্তের অক্ষ। ঠিক আছে, তারপর অক্ষ আর পরাবৃত্তটার যে ছেদবিন্দু, সেটাকে বলা হয় এই পরাবৃত্তের শীর্ষ। আমরা গত ক্লাসে দেখছিলাম এগুলা, এই পরাবৃত্তের শীর্ষ, তাই তো? এই যে একটা রেখা, এটা কি? এটা হচ্ছে শীর্ষে অঙ্কিত স্পর্শক, শীর্ষে অঙ্কিত স্পর্শক। আমরা এই জিনিসগুলা দেখছিলাম, তাই না? আমাকে বলো, আমাকে সবাই বলো, আমরা তো এই জিনিসগুলা দেখছিলাম। আচ্ছা, তারপর আমরা একটা আদর্শ পরাবৃত্তের ইকুয়েশন দেখছিলাম, তোমাদের মনে আছে কি? আমরা একটা আদর্শ পরাবৃত্তের ইকুয়েশন দেখছিলাম, বলো তো সেটা কি ছিল? আমরা একটা আদর্শ পরাবৃত্তের ইকুয়েশন দেখছিলাম, ইকুয়েশন নিয়ে আসছিলাম আর কি, ওই যে সঞ্চার পথের শর্ত থেকে, সঞ্চার পথের শর্ত থেকে। দেখো এই যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, বলো তো এটা কেমন পরাবৃত্ত? এটা এমন একটা পরাবৃত্ত যার প্রধান অক্ষ, হ্যাঁ, যার অক্ষটা x অক্ষ বরাবর এবং শীর্ষটা হচ্ছে মূল বিন্দুতে, তাই না? এই পরাবৃত্তটাই, এটা এমন একটা পরাবৃত্ত যার শীর্ষবিন্দু কোথায়? মূল বিন্দুতে। আমাদের এই অক্ষটা ছিল x অক্ষ এবং এতটুকু ডিসটেন্স ছিল a, বা এতটুকু ডিসটেন্সও ছিল কি? a, তাই না? আমরা গত ক্লাসে এটা আনছিলাম। আচ্ছা, যদি তাই হয় তাহলে এই চিত্রটা জাস্ট মাথায় নিয়ে নাও। এখন এখান থেকে আমরা এই পরাবৃত্তের 14 গোষ্ঠী উদ্ধার করব, বুঝছো? সবাই এতটুকু আঁকছো, এখন এই পরাবৃত্তের যাবতীয় তথ্য আমি বের করে ফেলবো, এই পরাবৃত্তের যাবতীয় তথ্য আমি বের করে ফেলবো। প্রথম কথা মাথায় মনে রাখতে হবে, যেই চলকের একঘাত প্রধান অক্ষ সেই অক্ষের সমান্তরাল। যেই চলকের একঘাত, দেখো দুইটা চলক, একটা দ্বিঘাত থাকবে, একটা একঘাত থাকবে, হ্যাঁ, যেই চলকের একঘাত প্রধান অক্ষ সেই অক্ষের সমান্তরাল।
তাহলে এটা এমন একটা পরাবৃত্ত যার শীর্ষ মূলবিন্দুতে প্রধান অক্ষ এক্স অক্ষ, এবং এই ডিস্টেন্সটা শীর্ষ আর উপকেন্দ্র, শীর্ষ আর উপকেন্দ্র তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। তাহলে বলো তো এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? a,0 a,0। আচ্ছা, তাহলে যে দিকাক্ষ আর অক্ষ তাদের যেই ছেদবিন্দু তার স্থানাঙ্ক কত হবে? দিকাক্ষ আর অক্ষ তার ছেদবিন্দু স্থানাঙ্ক কত হবে? -a,0 না? -a,0 না? আচ্ছা, ওকে। আরেকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই পরাবৃত্তটার উপকেন্দ্রে তুমি যদি প্রধান অক্ষের উপর একটা লম্ব টানো, বুঝছো? সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। এই পরাবৃত্তটার উপকেন্দ্রে অক্ষের উপর একটা লম্ব টানো, তাহলে যেই রেখাটা পাওয়া যায় এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এটাকে কি বলে? উপকেন্দ্রিক, আমি জাস্ট শর্টে লিখতেছি লম্ব বা নাভিলম্বও বলে, উপকেন্দ্রিক লম্ব বা নাভিলম্ব। ওকে, এখন আমাকে একটা জিনিস বলতে হবে, এই যে উপকেন্দ্রিক লম্ব এই পুরোটার দৈর্ঘ্য কতটুকু? তোমাদের কোনো আইডিয়া আছে এটা আমরা কেমনে বের করব? বলো তো। আচ্ছা দেখো তো, আমাকে একটু বলো, উপকেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব আর এটা, এই দুটা তো সেম, কারণ আমি বলছিলাম অক্ষ পরাবৃত্তটাকে দুটা সমান ভাগে ভাগ করে, তাহলে উপরের পার্টে যা, নিচের পার্টে তা। আচ্ছা, উপকেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে এটার দূরত্ব, এই দুটা সমান না? বলো, এই দুটা সমান না? কারণ পরাবৃত্ত তো এসপি সমান পিএম, এসপি সমান পিএম। এই বুঝছো, উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব আর ওই বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেখার দূরত্ব, এই দুটা সমান সমান। আচ্ছা, তাহলে আমি একটু পিঙ্কি কালার দিয়ে এটা দেই, বুঝছো? এই যে খেয়াল করো, আমি যে পিঙ্ক লাইনটা দিলাম এটার দিকে একটু খেয়াল করবে, ঠিক আছে? তাহলে এই দুইটা পিঙ্ক ডটেড লাইন তারা সমান হওয়ার কথা, তারা সমান হওয়ার কথা। দেখো তো, তুমি এই পিঙ্ক ডটেড লাইন এতটুকু দৈর্ঘ্য বের করতে পারবা? আমাকে বলো, এখান থেকে এতটুকু কত? এতটুকু সমান না? বলো, এতটুকু আর এতটুকু সেম, সিমিলার ভাবে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু সেম। তাহলে আমাকে বলো তো, এই পিঙ্কি হচ্ছে এ, এই পিঙ্কি হচ্ছে এ, তাহলে দুটা মিলায়ে 2a, দুটা মিলায়ে 2a। তাহলে আমি বলতে পারি না আমার এই যে হলুদ দৈর্ঘ্য এতটুকু কত? 2a। এতটুকু কত? 2a। বলো বলো, সবাই বুঝছো? এতটুকু কত হবে? 2a। তাহলে এই যে উপকেন্দ্রিক লম্ব তার দৈর্ঘ্য কত? বলো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা নাভিলম্ব বলে, তার দৈর্ঘ্য কত হবে? 4a। আর দৈর্ঘ্য যেহেতু নেগেটিভ হয় না, দৈর্ঘ্য যেহেতু নেগেটিভ হয় না, আমরা দুই পাশে মডুলাস চিহ্ন দিয়ে দিব, দুই পাশে মডুলাস চিহ্ন দিয়ে দিব। আমি কি বুঝাইতে পারছি? তোমরা সবাই কি বুঝতে পারছো? ভাই এগুলা কেন করাইতেছেন? তুমি জাস্ট চিত্রটা মাথায় রাখবা, সব অঙ্ক ঠাস ঠাস হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এটা একটা কনিক, স্পেশাল কনিক, পরাবৃত্ত। পরাবৃত্তের সংজ্ঞা কি? উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর দূরত্ব আর ওই বিন্দু থেকে দিকাক্ষের দূরত্ব, এই দুটা সমান, তাই না? এই দুটা সমান। আচ্ছা, তো আমি এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করব, যে এই লম্বের দৈর্ঘ্যটা উপকেন্দ্র দিয়ে যায় এবং অক্ষের উপরে লম্ব, তার জন্য আমি এই দৈর্ঘ্যটা বের করে ফেলি। বলো তো, এই দৈর্ঘ্যটা কতটুকু? উপকেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে দিকাক্ষের দূরত্ব, এই দুইটা তো সমান হওয়ার কথা, তাই না? তাই তো? আচ্ছা, তুমি যদি খেয়াল করো, এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল, এতটুকু আমি বের করতে পারবো, এতটুকু এ, এতটুকু এ, এ 2a, তাহলে এটাও কত? 2a। বুঝাইতে পারলাম? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? তাহলে এতটুকু যদি 2 হয়, নিচের টুকু 2a। ওকে, ডান ডান ডান। এবার আমাকে বলো, আমাদের উপকেন্দ্রিক লম্বের দুইটা প্রান্ত বিন্দু আছে, তুমি তাদের স্থানাঙ্ক আমাকে বের করে দিতে পারবা? আমাকে বলো, উপকেন্দ্রিক লম্ব তার দুইটা প্রান্ত বিন্দু, এই যে একটা, এই যে একটা, তুমি কি এই দুইটার স্থানাঙ্ক আমাকে বের করে দিতে পারবা?
বলো তো এটার স্থানাঙ্ক কত? এটা হচ্ছে মূল বিন্দু a টু a, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক a, 2a হওয়ার কথা না? এই বিন্দুটার স্থানাঙ্ক কত? বলো আমাকে কি কোনো কিছু মুখস্থ করা লাগবে? না, কিচ্ছু মুখস্থ করা লাগবে না। বলো বলো এটার স্থানাঙ্ক কি হবে? মূল বিন্দু থেকে a ঘর ডানে 2a ঘর নিচে, তাহলে a, -2a, a, -2a। ওকে, আচ্ছা তাহলে এই জিনিসটার সবকিছুর স্থানাঙ্ক আমি নিয়ে আসছি, প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক আমরা নিয়ে আসছি, আনছি না? স্থানাঙ্কের কাহিনী শেষ। এবার আমরা দেখবো হচ্ছে সমীকরণের কাহিনী। এবার কিছু জিনিসের ইকুয়েশন বা সমীকরণ আমি নিয়ে আসবো। এবার কিছু জিনিসের ইকুয়েশন বা সমীকরণ আমি নিয়ে আসবো। আমাকে সর্বপ্রথম বলো, আমাকে সবার ফার্স্টে বলো যে অক্ষের সমীকরণটা কি? এখানে অক্ষটা আসলে কে? এখানে এই যে অক্ষটা আসলে কে? এক্স অক্ষ না? তাহলে অক্ষের ইকুয়েশন আমাকে বলো, অক্ষের ইকুয়েশন কি হবে? এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের ইকুয়েশন কি? y = 0, y = 0। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে বলো দিকাক্ষের ইকুয়েশনটা কি? এই যে দিকাক্ষ, এটা y অক্ষের সমান্তরাল না? y অক্ষের সমান্তরাল এবং -a বিন্দু দিয়ে যায়, তাহলে x = -a না? আমাকে বলো এই যে দিকাক্ষ যেটা y অক্ষের সমান্তরাল এবং তার উপরস্থ একটা বিন্দুর ভুজ হচ্ছে -a, তাহলে আমাদের যে দিকাক্ষ তার ইকুয়েশন কি হবে? x + a = 0, x + a = 0। আচ্ছা এবার আসি শীর্ষে অঙ্কিত স্পর্শক। বলো তো আমাকে শীর্ষে অঙ্কিত স্পর্শক কোনটা? শীর্ষে অঙ্কিত স্পর্শক কোনটা? এটা না? শীর্ষে অঙ্কিত স্পর্শক এটা না? এই যে শীর্ষে অঙ্কিত স্পর্শক, এটা y অক্ষ, y অক্ষ। তাহলে y অক্ষের ইকুয়েশন কি বলো? আমি একটু শর্টে লিখি, শীর্ষে অঙ্কিত স্পর্শক, এটা কি y অক্ষ, তাহলে তার ইকুয়েশন কি? x = 0, x = 0। এবার 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 পরেরটায় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা তো আমরা বের করছি। এবার বলো উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশনটা কি? এই যে উপকেন্দ্রিক লম্ব তার ইকুয়েশনটা কি? আমাকে সবাই বলো, এই যে উপকেন্দ্রিক লম্ব তার ইকুয়েশনটা কি? বলো তো। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বটা y অক্ষের সমান্তরাল এবং a, 0 বিন্দু দিয়ে যায়। y অক্ষের সমান্তরাল x = 2a, এই যে a, 0 বিন্দু দিয়ে যায়, x = ভুজ। এগুলো ক্লাস 9-10 এর টপিক, এগুলা যদি না পারো x = a, x = a। তোমরা কি বুঝছো? তাহলে এই যে পরাবৃত্তটা, তার প্রত্যেকটা জিনিসের স্থানাঙ্ক আমি নিয়ে আসছি, প্রত্যেকটা জিনিসের ইকুয়েশন আমি নিয়ে আসছি। নিয়ামকটা বুঝো নাই? নিয়ামকের ইকুয়েশনটা বুঝো নাই? এটা বুঝো নাই? সর্বনাশ। y অক্ষের সমান্তরাল এবং এই বিন্দু দিয়ে যায়, তাহলে x = -a, x + a = 0। তোমরা কি ক্লিয়ার? জাস্ট এই জিনিসটা একটু মাথায় নাও, জাস্ট এই জিনিসটা একটু মাথায় নাও, এই চিত্রটা মাথায় ঠাস করে ক্যাপচার করে ফেলতে হবে। আমি তোমাদের 4টা চিত্র দেখাবো, ওই 4টা চিত্রে 4টা চিত্রে পরাবৃত্তের সবকিছু শেষ। সবাই এখানে আরো কিছু মজার মজার প্রপার্টি আছে। এই যে এইটা আর এইটা, তাদের মধ্যবিন্দু কিন্তু শীর্ষ, তাই না? এটা কি বলা লাগবে? দেখো উপকেন্দ্র, নিয়ামক আর অক্ষ, তাদের মধ্যবিন্দু কি? শীর্ষবিন্দু। বুঝছো? উপকেন্দ্র, নিয়ামক আর অক্ষ, তাদের মধ্যবিন্দু কি? শীর্ষবিন্দু। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। ওকে, শীর্ষে অঙ্কিত স্পর্শক, এই যে শীর্ষে অঙ্কিত স্পর্শক,
এটা আসলে কি? মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের উপরে লম্ব। মূলবিন্দু দিয়ে যায় এক্স অক্ষের উপরে লম্ব, তো y অক্ষ। আচ্ছা, এবার তোমরা আমাকে সবাই বলো তো, আমি যদি এরকম একটা ইকুয়েশন দেই, y স্কয়ার ইকুয়ালস টু কত, ধরো 16x, তুমি কি এটার 14 গুষ্টি বের করতে পারবা? বলো, তুমি কি এটার 14 গুষ্টি, মানে আমি এখানে যা যা দেখাইছি সবগুলার স্থানাঙ্ক এবং ইকুয়েশন তুমি কি বের করতে পারবা? আমাকে বলো। আমি এখানে সবাই পারবা? পারবা? পারবা। তোমরা ইন্টিগ্রেশন পড়ছো আমার সাথে? তোমাদের কাদের কাদের ইন্টিগ্রেশন পড়া হয়েছে আমাকে বলো তো, কাদের কাদের ইন্টিগ্রেশন পড়া হয়েছে? ইন্টিগ্রেশনের একদম লাস্টে আমি তোমাদের গ্রাফ আঁকানো শিখাইছিলাম, মনে আছে? একদম লাস্টের চ্যাপ্টারে 10.7 আমি তোমাদের কিছু জিনিসপত্র শিখাইছিলাম। সবাই একটু মনোযোগ দাও তো, দেখো তো বুঝো কিনা। ধরো একটা ফাংশনের ইকুয়েশন হচ্ছে এইটা, y ইকুয়ালস টু f of x, y ইকুয়ালস টু f of x। বুঝছো? সবাই কি বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে একটু মনোযোগ দিবা। এখন এই ফাংশনটায় আমি যদি x এর জায়গায় মাইনাস x বসাই, তাহলে কি কাহিনী হবে? এগুলো সরল রেখা চ্যাপ্টারেও পড়ানো হয়েছে। ধরো এটার ইয়েটা আমি দেখাই দিলাম, হচ্ছে এরকম। কথার কথা, বুঝতে পারছো? আমি তোমাকে বললাম এই যে সাদা লেখটা, সেটা দেখতে এরকম, সেটা দেখতে এরকম। এখন আমি যদি সবকিছু সেম, জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স বসায় দিই, মানে এক্স এর জায়গায়, অন্য কোথাও না, তাহলে কি কাহিনী হবে বলো তো? এই গ্রাফটার কি পরিবর্তন আসবে? এই গ্রাফটার কি পরিবর্তন আসবে? y অক্ষের রেসপেক্টে প্রতিসম হয়ে যাবে, প্রতিবিম্ব হয়ে যাবে, তাই না? y অক্ষের রেসপেক্টে প্রতিবিম্বিত হয়ে যাবে, তাই না? আমাকে সবাই বলো, প্রতিবিম্বিত হয়ে যাবে, তাই তো? তাই না? তাই না? আচ্ছা, আমি দুইটাই একটু উপরে উঠে নেই। যদি এখানে থাকে জাস্ট y অক্ষের রেসপেক্টে প্রতিবিম্বিত হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবার পরেরটাই চলো। আমি কি করলাম, এই ফাংশনটায় y এর জায়গায় মাইনাস y বসাই দিলাম, y এর জায়গায় মাইনাস y বসাই দিলাম। তাহলে আমাকে বলো, প্রতিবিম্বিত হয়ে যাবে, y অক্ষের রেসপেক্টে প্রতিফলিত হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি x এর জায়গায় মাইনাস x বসাও, তাহলে y অক্ষের রেসপেক্টে প্রতিফলিত হবে। আর যদি y এর জায়গায় মাইনাস y বসাও, তাহলে x অক্ষের রেসপেক্টে কি হবে? x অক্ষের রেসপেক্টে প্রতিফলিত হয়ে যাবে। আমি কালার দিয়ে কিন্তু বুঝিয়ে দিছি, এটা হচ্ছে সাদাটার গ্রাফ। তুমি যখনই x এর জায়গায় মাইনাস x বসাইছো, ওই সাদাটা y অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে গেছে। আর যদি y এর জায়গায় মাইনাস y বসাও, তাহলে x অক্ষের রেসপেক্টে প্রতিফলিত হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? এটা কিন্তু সুন্দর করে এক্সপ্লেন করছি। যারা ইন্টিগ্রেশনের ওই ক্লাসগুলা করছো। আচ্ছা, মনোযোগ। এবার কি করবা সবাই? একটু মনোযোগ দিবা। হ্যাঁ, এবার কি করবা সবাই? আরেকটু মনোযোগ দিবা, তাহলে এই কাজগুলা হইল। ধরো এখানে দিয়ে দিলাম। আর ছোট্ট একটা কাজ বাকি, সেটা হচ্ছে এরকম। ধরো মনোযোগ, পুরা মনোযোগের দিকে। আমি 2 নাম্বার দিয়ে একটু দেখাচ্ছি।
ঠিক আছে, ধরো y স্কয়ার ইকুয়ালস টু 4ax। হ্যাঁ, এইটার আমি একটা গ্রাফ আঁকালাম, সুন্দর করে আঁকালাম, বা যাই হোক, ঠিক আছে। ওকে, y স্কয়ার ইকুয়ালস টু 4ax না, ধরো y ইকুয়ালস টু f of x। আমি আরেকটা জিনিস এবার চেঞ্জ করব, আমি x এর জায়গায় y দিব, y এর জায়গায় x দিব। আমি x এর জায়গায় y দিব, y এর জায়গায় x দিব, তাহলে কি হবে বলো তো? x ইকুয়ালস টু f of y না? x আর y ইন্টারচেঞ্জ, বুঝছো? এখানে আমি কি করছি, x আর y ইন্টারচেঞ্জ করে দিছি। এখানে কি করছি, x এর জায়গায় মাইনাস x বসাইছি, এখানে কি করছি, y এর জায়গায় মাইনাস y বসাইছি। এইটা হইলে কি হয় তোমাদের কি মনে আছে? এইটা হইলে আসলে কি হয় তোমার কি মনে আছে? x ইকুয়ালস টু y একটা রেখা আছে না, বলো? একটা সরল রেখা আছে, x ইকুয়ালস টু y বা y ইকুয়ালস টু x, এটা একটা সরল রেখা না? এই রেখার সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে, বুঝছো? এটার সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে। এটার সাপেক্ষে প্রতিফলিত হওয়া মানে হচ্ছে 90 ডিগ্রি ঘুরে যাওয়া, বুঝছো? এই যে এটাকে প্রতিবিম্ব চিন্তা করে তুমি যদি ইয়ে করো, তাহলে কাহিনী যেটা হবে এই রকম হয়ে যাবে, বুঝছো? আমি চেঞ্জ করে দেখাচ্ছি, তারপর বুঝতে পারবা। যারা এখনো ধরতে পারে নাই অসুবিধা নাই, আমি রিক্যাপ করে দিচ্ছি, কোনো প্যারা নেই। দেখো সবাই মনোযোগ দিবা, মনোযোগ দিবা, মনোযোগ দিবা। ওকে, ঠিক আছে, মনোযোগ মনোযোগ। এগুলা সরল রেখা চ্যাপ্টারেও তো আমাদের পড়ানো হয়েছে। একটা ফাংশন, তুমি যদি ওই ফাংশনের ইকুয়েশনে x এর জায়গায় মাইনাস এক্স বসাও, x এর জায়গায় মাইনাস এক্স বসাও, তাহলে আকার আকৃতির কোনো পরিবর্তন হবে না, জাস্ট y অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়ে যাবে। এবার y এর জায়গায় মাইনাস y বসাও, আকার আকৃতিতে কোনো পরিবর্তিত হবে না, x অক্ষের রেসপেক্টে, x অক্ষের রেসপেক্টে। খেয়াল করো, এটা প্রথমে y অক্ষের রেসপেক্টে প্রতিফলিত, এটা তারপর x অক্ষের রেসপেক্টে প্রতিফলিত, অর্থাৎ x অক্ষকে আয়না চিন্তা করলে যেই কাহিনীটা হবে। আর যদি x এর জায়গায় y, y এর জায়গায় x নিয়ে নাও, তাহলে যেটা হবে y ইকুয়ালস টু x এই রেখাটার সাপেক্ষে প্রতিফলিত হবে, তার মানে 90 ডিগ্রি ঘুরে যাবে। এগুলো কিন্তু পড়াইছি, এন্ড কেন হয় সেগুলোও কিন্তু আমরা দেখছি, সরল রেখাতেও দেখছি, ইন্টিগ্রেশনেও দেখছি, ঠিক আছে? ওকে ওকে, সবাই ডান 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 ডান, তো সবাই ডান না? ডান, নাহলে আর কিছুক্ষণ দেখো, আর কিছুক্ষণ দেখলেই ডান হয়ে যাবে। ওকে, ডান। এবার আমাকে বলো তো, এটাও তো সবাই বুঝছো, তাই না? এটাও সবাই বুঝছো। আচ্ছা, বুঝছো যখন, সবাই আমার সাথে সাথে আমি একটা স্পেসিফিক জিনিস দিলাম, ধরো কতটুকু বুঝছো এখন দেখা যাবে। সবাই এদিকে মনোযোগ, পুরো মনোযোগ, এদিকে এদিকে এদিকে। y স্কয়ার ইকুয়ালস টু 20x, এই পরাবৃত্তটা আঁকাবা এবং এর 14 গোষ্ঠী লিখবা। 14 গোষ্ঠী লিখতে বলতে সবগুলা স্থানাঙ্ক বের করবা, সবগুলা ইকুয়েশন বের করবা। এই যে পরাবৃত্ত, হ্যাঁ,
তো তোমার কাজ কি, এটাকে ফার্স্ট আদর্শ আকৃতিতে নিয়ে যাওয়া। তো আদর্শ আকৃতি যদি না, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 5 ইন্টু এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই ফরম্যাটে আছে না, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, যেখানে এর ভ্যালু 5, তাহলে এটা এমন একটা পরাবৃত্ত যার শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং অক্ষ কোথায়, যার শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং অক্ষ হচ্ছে এক্স অক্ষ, এবং এই ডিসটেন্সটা কত, 5, এটাও 5। তাহলে এবার আমরা দেখি, বলো তো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, 5,0। নিয়ামক আর অক্ষ তাদের ছেদবিন্দু কত হবে, -5,0, তাই না? আচ্ছা, এই ডিসটেন্সটা, এতটুকু ডিসটেন্স কত হবে আমাকে বলো তো, এতটুকু ডিসটেন্স সবাই বলো 2a না, এতটুকু ডিসটেন্স 2a বা 10, এতটুকুও 10, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, 5,10, এই বিন্দুর স্থানাঙ্ক কত, 5,-10। তোমার কি মুখস্থ রাখা লাগতেছে কিছু কিন্তু মুখস্থ রাখতে লাগতেছে না। এবার বলো অক্ষের ইকুয়েশন কি, অক্ষ হচ্ছে এক্স অক্ষ, তাহলে y ইকুয়ালস টু 0। দ্বিকাক্ষের ইকুয়েশন কি, দ্বিকাক্ষ y অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী, তাহলে x ইকুয়ালস টু -5। শীর্ষে অঙ্কিত স্পর্শক, এটার ইকুয়েশন কি, এটা আসলে y অক্ষ, তাহলে x ইকুয়ালস টু 0। উপকেন্দ্রিক লম্ব তার ইকুয়েশন কি, আমাকে বলো তো, y অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী, তাহলে x ইকুয়ালস টু 5, এই তো ডান, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো এবার, এই যে আমরা দেখছি, এটাকে বলা হয় পরাবৃত্তের প্রথম আদর্শ আকৃতি। এটাকে কি বলা হয়, পরাবৃত্তের প্রথম আদর্শ আকৃতি। এবং এখান থেকে আমরা বাকি সবগুলা নিয়ে আসবো। কেস 1, যার শীর্ষ হচ্ছে মূল বিন্দু আর অক্ষ হচ্ছে এক্স অক্ষ, কি এক্স অক্ষ, পরাবৃত্তের প্রথম আদর্শ আকৃতি। আমাকে একটা কথা বলো তো, যদি এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে পরাবৃত্তটা দেখতে কেমন হবে? আমাকে একটা কথা বলো, এর ভ্যালু যদি নেগেটিভ হয়, y স্কয়ার ইকুয়ালস টু 16x, 16x না হয় -16x, সব কিছু সেম থাকবে, জাস্ট ঘুরে যাবে এইদিকে, তাই না? সব কিছু সেম থাকবে, জাস্ট ঘুরে যাবে। আমরা একটু দেখি তো, আমরা এগুলো আলাদাভাবে মুখস্থ রাখবো না, কিন্তু আমরা একদমই আলাদাভাবে মুখস্থ রাখবো না। হ্যাঁ, আমরা এটা একদমই আলাদাভাবে মুখস্থ রাখবো না। ওকে, ঠিক আছে, চলো দেখি। আমি জাস্ট নেগেটিভ করে দিলাম, আর কিচ্ছু না, বুঝছো? এই যে এখানে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম, এই যে এখানে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম, -20x, তাহলে এখানে একটা নেগেটিভ আসবে না, বা আমাদের এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, বুঝছো? 4ax, ব্যাপারটা এরকম হবে, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই ফরম্যাটেই আছে, কিন্তু এর ভ্যালুটা -5, 4 5x। ওকে, এর ভ্যালু নেগেটিভ মানে এবার উল্টা দিকে হাঁ করবে। এই বেচারা এখন কি করবে জানো? এই যে এরকম কাহিনী তৈরি করবে। এবার এটার 14 গুষ্টি আমরা কি বের করতে পারবো? এবার উপকেন্দ্রটা কিন্তু এই সাইডে চলে আসছে, বুঝছো? উপকেন্দ্রটা এই সাইডে চলে আসছে। নিয়ামকটা কই যাবে? নিয়ামকটা এবার ডানে। হ্যাঁ, বুঝছো? অক্ষ আর নিয়ামক তাদের যেই ছেদবিন্দু, সেটা হবে কোনটা? অক্ষ আর নিয়ামক তাদের ছেদবিন্দু হবে এইটা। ওকে, একটা জিনিস মনে রাখতে হবে, উপকেন্দ্র আর অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু, তাদের মধ্যবিন্দুটাই কি? শীর্ষ। শীর্ষবিন্দুর এক পাশে ওইটা, এক পাশে ওইটা, যেই পাশে উপকেন্দ্র উল্টা পাশে কি? নিয়ামক। ওকে, আমাকে একটু বলো তো, এটা কত? তাহলে 0 0 0 0ই থাকতেছে। এই ডিসটেন্সটা কত? 5। এই ডিসটেন্সটা কত? 5, তাই তো? তুমি যদি উপকেন্দ্রিক লম্বটা আঁকাও,
কারণ সেটা এরকম। আমাকে বলো এইটার উপকেন্দ্র কত? উপকেন্দ্র কত? দেখো দেখো, -5,0 না, -5,0। এটা কত হবে? 5,0। এই দৈর্ঘ্যটা কত? 10 না? তাহলে বলো তো এই বিন্দুর স্থানাঙ্ক কত? -5,10। এটা কত? -5, আমি কিন্তু কোনো কিছুই মুখস্থ করি নাই। আমি কি করছি কোনো কিছু মুখস্থ? তুমি করছো না, তুমিও করো নাই। তাহলে সবগুলা স্থানাঙ্ক আমরা বাইর করে ফেলছি। এবার চলো ইকুয়েশন। প্রথমত অক্ষের ইকুয়েশন কি? অক্ষ হচ্ছে x অক্ষ, y = 0। হ্যাঁ, নিয়ামকের ইকুয়েশন কি? এটা y অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী, তাহলে x = 5, তাই না? y অক্ষের সমান্তরাল এবং ভুজ কত? 5। উপকেন্দ্রিক লম্বে, এটার ইকুয়েশন কি? y অক্ষের সমান্তরাল এবং ভুজ কত? -5। ঠিক আছে। আচ্ছা, তারপর শীর্ষে অঙ্কিত যে স্পর্শক, তার ইকুয়েশন কি বলো তো? এটা তো y অক্ষে নিজেই, তাহলে x = 0। আমাদের সব কাহিনী কিন্তু আমরা বের করে ফেলছি, তাই না? সব কাহিনী আমরা বের করে ফেলছি। ওকে, ডান। ওকে ওকে, সবকিছু ডান। এবার আমরা পরেরটাই যাইতেছি। মনোযোগ, পুরা মনোযোগ এদিকে। দেখো আমরা আমাদের যে কেস 1 দেখছিলাম, আমাদের কেস 1টা কেমন ছিল? শীর্ষ মূল বিন্দুতে, অক্ষ x অক্ষ, অক্ষ x অক্ষ। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে কেস 1 তার ইকুয়েশনটা ছিল না এরকম, y² = 4ax। এবার আমাকে বলো তো, আমি যদি x আর y ইন্টারচেঞ্জ করে দেই, তবে তার ইকুয়েশন দেখতে কেমন হবে এবং তার গ্রাফটা দেখতে কেমন হবে? তার ইকুয়েশন দেখতে কেমন হবে এবং তার গ্রাফটা দেখতে কেমন হবে? আমি যদি ইন্টারচেঞ্জ করে দেই কি হবে? x² = 4ay। কথা অনুযায়ী সেটা দেখতে কেমন হবে? সেটা দেখতে কি এরকম হওয়া উচিত না? আমাকে বলো তো, সেটা দেখতে তো এরকম হওয়া উচিত। কারো সন্দেহ আছে কোনো? যার শীর্ষ হবে মূল বিন্দুতে, যার শীর্ষ হবে কোথায়? মূল বিন্দুতে। এবং এবার অক্ষ, পরাবৃত্তের অক্ষ কি? এমন একটা রেখা যার রেসপেক্টে দুই পাশে প্রতিসম, এমন একটা রেখা যার সাপেক্ষে দুই পাশে প্রতিসম। তাহলে এবার অক্ষটা y অক্ষ হয়ে যাবে। তাহলে এটাই আমাদের কেস 2। দেখো আলাদা কিছু না, কিন্তু কেস 1টাই জাস্ট একটু চেঞ্জড। এটা হচ্ছে আমাদের কেস 2। আমি এভাবে 4টা কেস দেখাবো, আলাদা করে মনে রাখার দরকার নাই, তুমি একটা মনে রাখলে বাকি সবগুলো হয়ে যাবে। কেস 2, এখানে শীর্ষ, এখানে আমাদের শীর্ষ কোথায়? মূল বিন্দুতে। আর অক্ষ কোথায়? অক্ষ কোথায় বলো তো? অ্যাক্সিস বা অক্ষ। এবার আমাদের অক্ষটা হচ্ছে y অক্ষ। ওকে, তাহলে মনোযোগ মনোযোগ, সবসময় মনে রাখবা এই যে প্রধান অক্ষ বা অক্ষ, এটার উপরেই উপকেন্দ্র থাকে, এটার উপরেই কি উপকেন্দ্র থাকে? পরাবৃত্ত যেদিকে হা করবে, তাহলে উপকেন্দ্রটা এখানে চলে আসবে না? আমাকে বলো। আর নিয়ামক কোথায় চলে আসবে? আর আমাদের যে নিয়ামক রেখাটা সেটা এখানে চলে আসবে। তোমরা কি বুঝতে পারছো? বলো তো, আমাদের উপকেন্দ্রটা এবার এখানে চলে যাবে এবং নিয়ামকটা এবার x অক্ষের সমান্তরাল, তাহলে এতটুকু ডিসটেন্স কত? দেখো পরাবৃত্তটা ঘুরে গেছে, বুঝছো? এমনি ছিল, বেচারি ঘুরে গেছে। কোনো ডিসটেন্স ফিস্টেন্স কিন্তু চেঞ্জ হয় নাই। কোনো ডিসটেন্স চেঞ্জ হয়েছে না। তাহলে এতটুকু ডিসটেন্স যদি এ হয়, এতটুকু ডিসটেন্স তো কি হবে? এই হবে। তুমি কি ক্লিয়ার?
আমাকে বলো তো তুমি কি ক্লিয়ার? তুমি ক্লিয়ার, আমি জানি। তাহলে এবার উপকেন্দ্রিক লম্বটা কই হবে? উপকেন্দ্রিক লম্বটা কই হবে? এটাই কি আমাদের উপকেন্দ্রিক লম্ব? নিয়ামকটা নিয়ে প্যাচ লাগতেছে? মনোযোগ মনোযোগ মনোযোগ, সবাই মনোযোগ মনোযোগ। নিয়ামকটা কি ছিল? কনিকের সংজ্ঞা কি? একটা বিন্দুর চলার পথ যদি এমন হয় যে একটা স্থির বিন্দু থেকে তার দূরত্ব আর ওই বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, এই দুটার অনুপাত সব সময় সমান, তাকে কনিক বলে। ওই স্থির বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র, আর ওই রেখাটাকে বলা হয় নিয়ামক রেখা। এই যে নিয়ামক রেখা, সেটা অক্ষের উপর, পরাবৃত্তের অক্ষের উপর লম্ব। তাহলে অক্ষ যদি y অক্ষ হয়, নিয়ামক রেখা x অক্ষ। আর নিয়ামক আর অক্ষের যে ছেদবিন্দু, একটা বিন্দু পাওয়া যায়, নিয়ামকের পাদবিন্দু বলে। আর উপকেন্দ্র, এই দুটার মধ্যবিন্দু হচ্ছে ফোকাস, সরি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। তাহলে আমাকে বলো এই বিন্দু স্থানাঙ্ক কত? এটাই হচ্ছে উপকেন্দ্র। 0, a না, এটা কত? 0, -a। বলো তো এই এতটুকু কত? সিমিলার ভাবে এতটুকু 2 আইছে। মনে রাখবা, কোনো দৈর্ঘ্য ফৈর্ঘ্য এগুলো কোনো চেঞ্জ হবে না। দৈর্ঘ্য দূরত্ব, কারণ আমি খালি পরাবৃত্তটা ধরে ঘুরাইতেছি, এটা ধরে তুমি যেমনি ঘুরাও, এই দৈর্ঘ্যটা চেঞ্জ হবে না, জায়গা চেঞ্জ করতেছে, ঘুরতেছে। আমি ধরো ট্যাং ট্যাং করে ঘুরতেছি, আমার দৈর্ঘ্য প্রস্থ কি চেঞ্জ হয়ে যাবে? বুঝছো? তাহলে বলো তো এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? ভুজ কত? x অক্ষ বরাবর গেছো 2a, 2a, তারপর a, 2a, তারপর a, তারপর a। তাহলে কত হবে বলো তো? 2a, a। এদিকে এদিকে কি হবে? এদিকে কি হবে বলো? 2a পরিমাণ বামে আসছো, -2a, a, -2a, a। ক্লিয়ার 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 ক্লিয়ার? ওকে, এবার চলো ইকুয়েশন। আমাকে বলো প্রথমত অক্ষের ইকুয়েশন কি হবে? অক্ষের ইকুয়েশন কি হবে? y অক্ষ x = 0, শীর্ষে অঙ্কিত স্পর্শক, এই যে শীর্ষে অঙ্কিত স্পর্শক, এটাকে কি বলে? শীর্ষে অঙ্কিত স্পর্শক, শীর্ষে অঙ্কিত স্পর্শক, এটা কি? এটা x অক্ষ। তাহলে ইকুয়েশন কি? y = 0। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আমাকে বলো তো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা কিন্তু এই ক্ষেত্রেও মডুলাস অফ 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4 একক। আচ্ছা, এবার চলো দ্বিকাক্ষের ইকুয়েশন। x অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী, তাহলে y = -a। উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন বলো, উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন। y x অক্ষের সমান্তরাল এবং কি, এই দেখো কোটি কত? a। তাহলে বলো তো কি হবে? y = a। সবগুলোর ইকুয়েশন পাইছি আমরা। আচ্ছা, এবার বলো তো যদি এর ভ্যালু নেগেটিভ হইতো তাইলে কি হইতো? তুমি কি পারতা? যদি এর ভ্যালু নেগেটিভ হইতো তাইলে যেটা হইতো, তুমি কি পারতা? আচ্ছা, সুন্দর, নিচে হইতো, তাই তো? তাহলে আমি একটা এক্সাম্পল করাই তোমাদের। কি বলো? তাইলে আমি তোমাদের একটা এক্সাম্পল করাই, তাই না? ঠিক আছে, সবাই আমার সাথে মনোযোগ দাও। x² = 8y। বলছিলাম না, যেই চলকের এক ঘাত পরাবৃত্তের অক্ষ, সেই অক্ষের সমান্তরাল, সেই অক্ষের সমান্তরাল। ভাই মনে রাখার কোনো শর্টকাট নাই না, মনে রাখার কোনো শর্টকাট নাই। তুমি শেষ করো ক্লাসটা আমার সাথে,
তারপর তোমার মাথায় ঢুকে যাবে, কেউ বাড়ি মারলেও আর বেরোবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। বুঝছো? যেই চলকের একঘাত অক্ষ সেই অক্ষের সমান্তরাল। তাহলে আমাকে বলো তো, এই যে পরাবৃত্তটা, তার শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং প্রধান অক্ষ এক্স অক্ষ, তাহলে এই পরাবৃত্তটা এই বেচারি দেখতে এরকম। আমি তোমাকে ইকুয়েশনটা দিলাম, তারপর বললাম এর 14 গোষ্ঠী আমাকে বের করে দেখাও। তুমি কি পারবা? তো তাই যদি হয় আমাদের উপকেন্দ্রটা এখানে হবে, নিয়ামকটা কই হবে? ভাই অঙ্ক করান না, অঙ্ক করাইতেছে, এগুলাই অঙ্ক, এগুলাই আসবে। বুঝছো? আচ্ছা, তারপর আর কি আছে? আমাদের উপকেন্দ্রিক লম্ব আছে, এই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব, এই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্ব। এবার বের করি ওর 14 গোষ্ঠী, আমরা একটু বের করি। প্রথমত শীর্ষবিন্দু কোথায়? 0,0। y স্কয়ার ইকুয়ালস টু 4ay, সরি x স্কয়ার ইকুয়ালস টু 4ay, তাহলে এর ভ্যালু কত? 2 না? আমাকে বলো তো, আমাকে বলো। x স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 2 ইন্টু y, এটা না? তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এর ভ্যালু যদি 2 হয়, এতটুকু ডিসটেন্স কত? 2। এতটুকু ডিসটেন্স কত? 2। এই বিন্দু স্থানাঙ্ক কত? 0,2। এই বিন্দু স্থানাঙ্ক কত? 0,-2। বলো তো এতটুকু, এতটুকু কত? এতটুকু কত? 4 না? 4 4 2a 2a, তাহলে এটার স্থানাঙ্ক কত? 4,2। এটার স্থানাঙ্ক কত? -4,2। সব বিন্দু কিন্তু বাইর করে ফেলছি। এবার খালি ইকুয়েশন, এবার খালি ইকুয়েশন। চলো ইকুয়েশন দেখি। প্রথমত অক্ষ, অক্ষ হচ্ছে y অক্ষ। y অক্ষ মানে কি? x = 0। শীর্ষে অঙ্কিত স্পর্শক, সেটা কি? x অক্ষ। x অক্ষ মানে y = 0। এইটা নিয়ামক, নিয়ামক x অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী, তাহলে y = -2 -2 y = -2। তারপর বলো এটা কত? y = 2। বুঝতে পারছো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 8। 4 আর 4 8। মজা লাগতেছে না? বলো তো, মজা লাগতেছে না? লাগতেছে তো? আচ্ছা, এবার আমরা আরেকটা করি। এইখানে একটা মাইনাস দিয়ে দিলাম, এইটা কি হবে? ভাই এটা তো শিখান নাই। y এর জায়গায় -y হলে কি হয় সেটা জানি, y এর জায়গায় -y হলে কি হয় সেটা জানি, কিন্তু মাইনাসটা তো দিয়ে দিছেন x² এর আগে। একই জিনিস, এই মাইনাসটাকে তুমি ওই পাশে পাঠিয়ে দাও না। x² = দুই পাশে -1 দিয়ে গুণ করছো, -12y। বুঝছো? তাহলে বলো তো এর ভ্যালু কত? -3 না? এবার সবাই একটু বলো। তাই যদি হয় তুমি এটার ইকুয়েশন বের করতে পারবে না? এরকম না? বলো, এরকমই তো। তাহলে এবার প্রধান অক্ষ কোনটা? y। প্রধান অক্ষ কোনটা? y, কারণ y চলকের একঘাত এবং নিচের দিকে হা করবে। তাহলে এটা দেখতে কেমন হবে? এই রকম হবে। এখান থেকে এর 14 গোষ্ঠী তুমি বের করতে পারবা? 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 তাহলে বলো উপকেন্দ্র কোথায়? এখানে। উপকেন্দ্র কোথায়? এখানে। আমরা কি বুঝতে পারতেছি? উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এইটা, ওটা হচ্ছে নিয়ামক। তাহলে এবার স্থানাঙ্কগুলা বের করে ফেলাই, স্থানাঙ্কগুলা বের করে ফেলাই। এটা কত? 0,0। এবার এর ভ্যালু 3, তাহলে এই ডিসটেন্সটা হবে 3, এই ডিসটেন্সটাও 3। মুখস্থ রাখিও না, জাস্ট চিত্র দেখে
সবকিছু বের করবা, চিত্র দেখে সবকিছু বের করবা। বলো এই ডিসটেন্সটা কত বা এই ডিসটেন্সটা কত, আমাকে সবাই বলো। 6 6। তাহলে উপকেন্দ্র কত 0,-3, এটা কত 0,3, এই বিন্দুটা কত 6,-3, 6 - 3, এটা কত -6,-3। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 12, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 12। এবার চলো ইকুয়েশন গুলা, এটা কি দ্বিকাক্ষ, দ্বিকাক্ষের ইকুয়েশন কি হবে দেখো, x অক্ষের সমান্তরাল, ফার্স্টে আমরা অক্ষটা দেখি, অক্ষ তো y অক্ষ নিজে, তাহলে x = 0, শীর্ষাঙ্কিত স্পর্শক x অক্ষ, y = 0, ঠিক আছে। এটা y অক্ষের সমান, x অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী, তাহলে y = 3। উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন কি হবে, x অক্ষের সমান্তরাল এবং মাইনাস x অক্ষের সমান্তরাল, তাহলে y = -3। বুঝছো সবাই? সবাই একঘাতের ব্যাপারটা শর্টলি আবার বলবো, আমি রিক্যাপ করব, অসুবিধা নেই। যেই চলকের একঘাত, যার ঘাতন দেখো দুইটা চলক, একটা x একটা y, যেই চলকের একঘাত আমাদের যে অক্ষটা সেটা সেই অক্ষের সমান্তরাল, দেখো y চলকের একঘাত, তাহলে অক্ষটা y অক্ষের সমান্তরাল না? এটা মনে রাখার জন্য, মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক। আচ্ছা আমরা কিছু চিত্র আঁকাই এখন, আমি যদি চিত্র দেই তুমি পারবা? বলো তো। আচ্ছা এই যে এখন এত বিস্তারিত জিনিস পড়লাম, এতগুলা তথ্য, আমরা কিন্তু অনেকগুলা তথ্য বাইর করছি, কতগুলা স্থানাঙ্ক, কতগুলা ইকুয়েশন, এগুলা দেখবা তোমাদের বইয়ে ছক আকারে দেওয়া আছে। হ্যাঁ এগুলা দেখবা তোমাদের বই এরকম একটা ছক আকারে দেওয়া আছে, খেয়াল করো। এই যে দুইটা আকৃতি, এই একটা এই একটা, এদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেখো, উপকেন্দ্রের স্থানাঙ্ক, বুঝছো বুঝছো বুঝছো? এই যে এই কয়টা হচ্ছে স্থানাঙ্ক, লাস্টেরটা পরামিতিক স্থানাঙ্ক, এটা আপাতত লাগবে না, এটা আমি শিখাই দিব, এটা আমি পরে শেখাবো। পরামিতিক স্থানাঙ্ক তোমরা অলরেডি পড়ছো। এই যে হলুদ কালার দিয়ে যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে স্থানাঙ্ক, আর পিঙ্কি কালার দিয়ে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সমীকরণ, আর এই একটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তোমার কি এই ছক মুখস্থ রাখা লাগবে? তোমার কি এই ছক মুখস্থ করা লাগবে? না, এই ছক মুখস্থ করিও না, তুমি চিত্রটা মাথায় নাও, ডান। প্রথম কয়েকদিন চিত্র দিয়ে করবা, এরপর দেখবা চিত্র লাগতেছে না, তোমার মাথায় মাথায় চিত্র চলে আসবে, বুঝছো? প্রথম কয়েকদিন তুমি চিত্র দিয়ে করো, এরপর দেখো মাথায় মাথায় চিত্র 0,a 0,a 2a, 2a, -a, এগুলো মাথায় মাথায় চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা কয়েকটা লেখচিত্র আঁকাই, জাস্ট আনুমানিক লেখচিত্র, পরীক্ষায় আসে কিন্তু আনুমানিক লেখচিত্র। বলো এটা আমাকে বলো তো সবাই, সবাই কোন চলকের একঘাত, কোন চলকের একঘাত, x চলকের একঘাত, তাহলে প্রধান অক্ষ কোন অক্ষের সমান্তরাল, x অক্ষের, তাহলে এটা আসলে মূল বিন্দু শীর্ষ এবং প্রধান অক্ষ x অক্ষ, এবং ডান দিকে হা করবে, এবং ডান দিকে হা করবে, তাই না? এবং ডান দিকে হা করবে। এরপরেরটা, এরপরেরটা সবাই 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 বলো। তুমি আনুমানিক চিত্র আঁকাইতে বলছি এখানে, আমি একদম অ্যাকুরেট চিত্র না আঁকালে হবে, আনুমানিক চিত্র বলো বলো। এটা কি? y স্কয়ার ইকুয়ালস টু 4ax, কোন চলকের একঘাত, x চলকের একঘাত, তাই না? তাই তো, তাহলে শীর্ষ মূল বিন্দুতে এবং প্রধান অক্ষ হচ্ছে x অক্ষ, প্রধান অক্ষ বা পরাবৃত্তের ক্ষেত্রে শুধু অক্ষ, এবং এইবার সে বাম দিকে হা করবে, তাই না? এবার সে কোন দিকে হা করবে আমাকে বলো?
বাম দিকে হা করবে, বামে হা করবে। তারপরেরটা x স্কয়ার ইকুয়ালস টু 10y, x স্কয়ার ইকুয়ালস টু 10y, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 5/2 y, y চলকের এক ঘাত, তাহলে প্রধান অক্ষ y অক্ষের সমান্তরাল। আমি সমান্তরাল বলতেছি কেন সেটা একটু পরে টের পাবা, ঠিক আছে, একটু পরে টের পাবা। ওকে, তাহলে এটা কেমন হবে? শীর্ষ মূল বিন্দুতে এবং অক্ষ y অক্ষ, এবং y অক্ষের উপরের দিকে হা করবে, y অক্ষের কি উপরের দিকে হা করবে। ব্যাপারটা অনেকটা এরকম হবে দেখতে, ঠিক আছে? ঠিক ঠিক ঠিক, ওকে। এক্সামে কি আসে আঁকানো, দেখবা আসে কিনা। এবার একটু মনোযোগ, হ্যাঁ, তোমরা অক্ষ স্থানান্তর ব্যাপারটা শিখছো, গ্রাফ শিফটিং, অক্ষ স্থানান্তর বা গ্রাফ শিফটিং আমি পড়াইছি ইন্টিগ্রেশন পড়ানোর সময়। অক্ষ স্থানান্তর বা গ্রাফ শিফটিং। আচ্ছা, আমরা পরাবৃত্তের দুইটা আদর্শ আকৃতি দেখছি, প্রথমটা থেকে দ্বিতীয়টা আসছে না, দুটা কিন্তু আলাদা কিছু না, প্রথমটা থেকেই প্রথমটারে 90 ডিগ্রি ঘুরাই আমি দ্বিতীয়টা আনছি, তাই না? এবার একটা মজার কাহিনী, সবাই মনোযোগ দিবা। আমি এখন যেই টপিকটা তোমাদের পড়াবো এটা হচ্ছে গ্রাফ শিফটিং। এটা তোমরা সরল রেখা চ্যাপ্টারেও পড়ছো, ইন্টিগ্রেশনেও পড়ছো। গ্রাফ শিফটিং সরাসরি পরীক্ষায় বা তোমাদের বইয়ে এই টপিকটা নাই, কিন্তু অনেক কিছু বোঝার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ধরো আমাদের কাছে একটা ফাংশনের ইকুয়েশন আছে y ইকুয়ালস টু f of x, y ইকুয়ালস টু f of x, ঠিক আছে? ওকে, আমি এটার গ্রাফটা আঁকাই, কি বলো? আমি এটার কি আঁকাবো? আমি এটার কি আঁকাবো? গ্রাফটা আঁকাবো। ওকে, তো ধরো এটার গ্রাফটা হচ্ছে এরকম। এটার গ্রাফটা কি রকম? এটার গ্রাফটা কিরকম? এরকম, কেমন? ছোট একটা গ্রাফ। এইবার এখানে আমি যেটা করলাম, x এর জায়গায় x মাইনাস আলফা দিয়ে দিলাম, x থেকে আলফা বিয়োগ করলাম। তাহলে বলো তো তার ফাংশনটা, তার গ্রাফটা কেমন হবে? x থেকে আলফা বিয়োগ করছো, আলফা ঘর ডানে সরে যাবে না? আলফা যদি পজিটিভ হয়, ধরো আলফার ভ্যালু 2, x মাইনাস 2, তাহলে সে 2 ঘর ডানে সরে যাবে। ধরো আলফার ভ্যালু মাইনাস 2, x প্লাস 2, তাহলে 2 ঘর বামে সরে যাবে। তাহলে আলফা ঘর ডানে সরবে, বুঝছো? যদি x এর জায়গায় তুমি x মাইনাস আলফা বসাও, তাহলে আলফা ঘর ডানে সরে যাবে, আলফা ঘর ডানে সরে যাবে। এই যে হলুদটার গ্রাফ হচ্ছে এটা, হলুদটার গ্রাফ হচ্ছে এটা, আলফা ঘর ডানে। আলফার ভ্যালু যদি পজিটিভ হয়, ধরো x মাইনাস 2, আলফার ভ্যালু 2, তাহলে 2 ঘর ডানে। ধরো x মাইনাস মাইনাস 2 মানে x প্লাস 2 হয়, তাহলে 2 ঘর বামে, বুঝছো? যদি এখানে x প্লাস 2 হইতো, তার মানে কি x মাইনাস মাইনাস 2, সে 2 ঘর বামে আসতো। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এটা কেন হয়? কারণটা খুব সহজ। এই গ্রাফের ক্ষেত্রে x এর জায়গায় 0 দিলেই এখানে 0 আসতো। সাদাটার ক্ষেত্রে দেখো, x এর জায়গায় 0 বসালেই 0 আসতো, কিন্তু হলুদটার ক্ষেত্রে 0 বসালে 0 আসবে না, 0 বসালে মাইনাস আলফা আসবে। সাদাটার ক্ষেত্রে তোমাকে আলফা বসাইলে সেক্ষেত্রে এখানে এটার ভ্যালু 0 আসবে, এই জন্য আলফা ঘর ডানে। সবাই বুঝছো? জাস্ট তাকাও, গ্রাফটার দিকে তাকালেই বুঝে যাবা। x এর জায়গায় যদি x মাইনাস আলফা বসাও, আলফা ঘর ডানে যাবে। এখন ডিপেন্ড করে আলফার ভ্যালু পজিটিভ হলে ডানে, নাইলে বামে যাবে। ওকে, এবার মনোযোগ, তুমি y এর জায়গায় যদি y মাইনাস বিটা বসাও, কি করলাম? এই যে দেখো, এখান থেকেই y এর জায়গায় y মাইনাস বিটা বসাও,
আমি যেটা বলছি সেটা, বুঝছো? এক্স মাইনাস আলফা। এখন আলফার ভ্যালু ধরো পজিটিভ 2, তাহলে 2 ঘর ডানে, এই যে আলফা কমা 0। আলফার ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে 2 ঘর বামে, ঠিক আছে? এবার ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা বসাইছো, তাইলে মুদ্রা কথা মনে রাখবা, আলফা ঘর ডাইনে, বিটা ঘর উপরে। হ্যাঁ, আলফার ভ্যালু যদি নেগেটিভ হয়, আমি যদি বলি -2 ঘর ডানে গেছে, তাহলে অ্যাকচুয়ালি বামে গেছে। এরপর খেয়াল করো, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা যদি বসাও, তাহলে বিটা ঘর উপরে উঠবে, বিটা ঘর উপরে উঠবে, বিটা ঘর উপরে উঠবে। বিটার ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আসলেই উপরে, বিটা যদি নেগেটিভ হয় তাহলে নিচে। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো তো, তোমরা সবাই কি ক্লিয়ার? মানে কাহিনী কিছু না, এক্স এর জায়গায় তুমি যদি এক্স মাইনাস আলফা বসাও, তাহলে আলফা ঘর ডাইনে যাওয়া মানে কি? প্রত্যেকটা ভুজের সাথে আলফা যোগ হয়ে যাবে না? মনোযোগ। এবার দুইটা চেঞ্জ তুমি যদি একসাথে করো, বুঝছো? দুইটা চেঞ্জ একসাথে করলা, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা, এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা, দুইটা চেঞ্জ একসাথে। তাহলে সে প্রথমে এক্স অক্ষ বরাবর আলফা ঘর ডাইনে যাবে, তারপর ওয়াই অক্ষ বরাবর বিটা ঘর উপরে উঠে পড়বে। আমি কি বুঝাইতে পারছি? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ম্যাথামেটিক্সের সব জায়গায় কাজে লাগবে, এটাকে বলে গ্রাফ শিফটিং। বৃত্ত তো বসছো, বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 3 স্কোয়ার। এই বৃত্তটা দেখতে কেমন? আমি তোমাকে বৃত্ত দিয়েই বুঝাই, বৃত্ত যেহেতু সবাই পড়ছো। এই বৃত্তটা কেমন? এমন একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 3, কেন্দ্র হচ্ছে মূল বিন্দু। এবার তুমি যদি ধরো এক্স মাইনাস 3 করে দাও, তাহলে এক্স এর জায়গায় এক্স মাইনাস 3 বসাইছো না? তাইলে কি হবে? তার কেন্দ্র এবার কই যাবে? 3,0, তাহলে 3 ঘর ডানে সরে যাবে না? তুমি যদি এক্স এর না জায়গায় এটা রাখতা, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 3 করতা, 3 ঘর উপরে। দুইটাই করলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার। তাহলে কি হইতো? সে 3 ঘর ডাইনে যাইতো, 3 ঘর উপরে যাইতো। এই অবস্থায় হইতো না কাহিনীটা? আমি কি বুঝাইতে পারছি পুরো ব্যাপারটা? বুঝছা? অসুবিধা নেই, আলফার মাইনাস প্লাস মাইনাস ব্যাপার আমি ক্লিয়ার করতেছি। মনোযোগ, পুরো মনোযোগটা এদিকে। আচ্ছা, ধরো আমি কি করলাম, এই ইকুয়েশনটা জাস্ট পুরো ফোকাসটা এদিকে। এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা দিলাম, ধরো আমি এক্স এর জায়গায় এক্স মাইনাস 2, কম্পেয়ার করে দেখো তো আলফার ভ্যালু কত? 2। আমার কথা হচ্ছে এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা বসাইলে আলফা ঘর ডানে যাবে। দেখো তো আলফার জায়গায় কত? 2 আছে না? তাইলে এই বেচারি জাস্ট 2 ঘর ডানে চলে যাবে, বুঝছো? আচ্ছা, এবার ধরো তুমি কি করলা, এক্স এর জায়গায় এক্স প্লাস 2 বসাইছো। এখন আমার কথা হচ্ছে এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা, বৃত্তের ক্ষেত্রে দেখছো না ওই যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এইচ কে এর ভ্যালু কেমনে বের করতে, ওই কাহিনী। তাহলে এখানে আলফার ভ্যালু কিন্তু 2 না, আলফার ভ্যালু কত? -2। আলফার ভ্যালু কত আমাকে বলো? -2। তাহলে এবার কি হবে? এবার সে -2 ঘর ডানে যাবে। -2 ঘর ডানে যাওয়া মানে কি? 2 ঘর বামে আসা। এই ক্লিয়ার? এবার বলো তো, তোমরা কি ক্লিয়ার?
যে কেন্দ্র বের করার সময় এইচ কে চিন্তা করতে না, ওটার মতো। ওকে সবাই আমরা একটু 5 সেকেন্ড তাকায় থাকি। দেখো আলফা ঘর ডানে বিটা ঘর উপরে, এটা যাওয়ার মানে হচ্ছে কি জানো? দেখো আলফা ঘর ডানে যাওয়ার মানে কি জানো? প্রত্যেকটা ভুজের সাথে আলফা যোগ হয়ে যাবে। আলফা ঘর ডানে যাওয়ার মানে হচ্ছে এইটার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর ভুজের সাথে আলফা ঘর যোগ হয়ে যাবে। যে এখানে যা ছিল, এখানে যা ছিল, ওখানে যাইতে হলে কি প্রত্যেকটা ভুজের সাথে আলফা যোগ করা লাগবে। এটা করা মানে কি? প্রত্যেকটা কোটির সাথে বিটা যোগ করে দেওয়া। বুঝছো? দেখো এটা ছিল, তুমি এই জিনিসটার প্রত্যেকটা বিন্দুর সাথে কোটির সাথে, প্রত্যেকটা বিন্দুর কোটির সাথে বিটা যোগ করে ও এখানে চলে আসবে। আর এটা মানে কি? এটা মানে হচ্ছে এই দুইটা কাজ একসাথে করা। ভুজের সাথে আলফা যোগ, কোটির সাথে বিটা যোগ। এখানে ছিল হ্যাঁ প্রত্যেকটা বিন্দুর ভুজের সাথে আলফা যোগ, কোটির সাথে বিটা যোগ। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? ওকে ডান। এবার আমরা আমাদের পরাবৃত্তের 3 নাম্বার আদর্শ আকৃতিতে যাচ্ছি। আমি বললাম পরাবৃত্তের 4টা আদর্শ আকৃতি, আসলে 4টা আদর্শ আকৃতি না। আদর্শ আকৃতি বলতে পারো 2টা বা 1টা বললেও হয়। দেখো মনোযোগ, সবাই মনোযোগ এদিকে। আমাদের প্রথম আদর্শ আকৃতি কেমন ছিল? এইটা না? সবাই আমাকে একটু বলো, আমাদের প্রথম যে আদর্শ আকৃতি ছিল সেটা কেমন ছিল? এটা ছিল, এটা কেমন ছিল? শীর্ষ মূল বিন্দুতে এবং প্রধান অক্ষ হচ্ছে এক্স অক্ষ। শীর্ষ মূল বিন্দুতে এবং প্রধান অক্ষ কি ছিল? এক্স অক্ষ, তাই না? এই যে এরকম একটা কাহিনী ছিল। এবার আমি কি করলাম? দুটা চেঞ্জ করলাম। y এর জায়গায় y মাইনাস বিটা বসালাম, x এর জায়গায় x মাইনাস আলফা বসালাম, x এর জায়গায় x মাইনাস আলফা বসালাম। তাহলে আমাকে কি বলতে পারবা এই যে বেচারা তার কাহিনী কি হবে? ওর কিন্তু আকৃতিতে কোনো চেঞ্জ হবে না। ওর কি আকৃতিতে কোনো চেঞ্জ হবে না? ও এক্স অক্ষ বরাবর আলফা ঘর দিবে দৌড়। আলফার ভ্যালু পজিটিভ হলে ডাইনে দিবে, নেগেটিভ হলে বামে দিবে। এই বুঝছো? তারপর ওয়াই অক্ষ বরাবর বিটা ঘর দিবে দৌড়। বিটার ভ্যালু পজিটিভ হলে উপরে দিবে, নেগেটিভ হলে নিচে দিবে। হ্যাঁ এটা স্কয়ার, এটা স্কয়ার। কাহিনী বুঝছো? তাহলে এই যে পরাবৃত্তটা সেটা কেমন হবে? সেটা এমন হবে, তাই না? দেখো ওর কিন্তু কোনো কিছুই চেঞ্জ হয় নাই। ওর আকার, আকৃতি, দৈর্ঘ্য, প্রস্থ কোনো কিছু চেঞ্জ হয়েছে? এই যে পরাবৃত্তটা, ওর চেহারা, সুরত কিচ্ছু চেঞ্জ হয় নাই, জাস্ট স্থান পরিবর্তন করছে। এর আকার, আকৃতি, চেহারা, সুরত কিচ্ছু চেঞ্জ হয় নাই, কিন্তু খালি স্থান পরিবর্তন করছে। শুরুতে ছিল এই বেটায় এখানে, এই যে এটা, তুমি যখনই এটাই রূপান্তর করছো ও ওই স্থান পরিবর্তন করছে। ক্লিয়ার? তাহলে আমি এটা মুছে দিচ্ছি, যে এটা থেকেই আসছে এই বেচারা। কাহিনী কি বুঝতে পারছো? প্রশ্ন কেমনে আসবে বুঝাচ্ছি, তুমি আগে এগুলো বুঝো। তাহলে আমাকে বলো তো, এই পরাবৃত্তটার শীর্ষক কোথায়? আলফা কমা বিটা বিন্দুতে না?
এই পরাবৃত্তটার শীর্ষ কোথায়? আলফা কমা বিটা বিন্দুতে। তাহলে এইটা হচ্ছে এমন একটা পরাবৃত্ত যার প্রধান অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। দেখো এক্স চলকের একঘাত না, এক্স চলকের একঘাত না, আমাকে বলো যেই চলকের একঘাত প্রধান অক্ষ সেই অক্ষের সমান্তরাল। এমনি মনে রাখবা, যেই চলকের একঘাত প্রধান অক্ষ সেই অক্ষের সমান্তরাল। তাহলে এটা হচ্ছে এমন একটা পরাবৃত্ত যার শীর্ষ কোথায়? আলফা কমা বিটা, আর প্রধান অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। আমি কি বুঝাইতে পারছি কই থেকে আসছে ব্যাপারগুলা? মনোযোগ। এক্স এর ঘাত 1, হ্যাঁ, যেই চলকের একঘাত সেই অক্ষের সমান্তরাল। এমনি মনে রাখবা আমাদের ইকুয়েশনটা, যেই চলকের একঘাত সেই অক্ষের সমান্তরাল। তো তোমরা এটাকে কেস 3 দিতে পারো, না আমরা কেস 3 এগুলো আসলে মুখস্থ করার কিছু নাই। ওকে, দেখো পরাবৃত্তটার স্থান পরিবর্তন হয়েছে, আর কিছু কিন্তু হয় নাই, তাই না? তাহলে ওর উপকেন্দ্র কোথায়? এই হচ্ছে তার উপকেন্দ্র, তাই না? এই হচ্ছে তার উপকেন্দ্র। চিন্তা করতে পারো, আমরা উপকেন্দ্রিক একটা লম্ব আঁকায় ফেলাই, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। হ্যাঁ, আমরা এরকম আরো 3টা রেখা টানবো। এই হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে কি বলতো? তার নিয়ামক। এই সাদাটা হচ্ছে তার নিয়ামক। আর এখানে আরেকটা আছে, এটা কি বলতো? এই হলুদটা যে আঁকলাম, বলতে পারবে এটা কি? বলতে পারবে এটা কি? শীর্ষে অঙ্কিত স্পর্শক। শীর্ষে অঙ্কিত স্পর্শক। আচ্ছা, তুমি আমাকে বলো, আমি পরাবৃত্তটাকে ধরে স্থান পরিবর্তন করাইছি, ওর কোন দৈর্ঘ্যের কোন চেঞ্জ আসবে? আমি জাস্ট স্থান পরিবর্তন করাইছি, ওর কোন দৈর্ঘ্যের চেঞ্জ আসবে না। তোমাকে আমি লাথি মেরে তোমার বাসা থেকে স্কুলে পাঠিয়ে দিলাম, স্কুলে যাওয়ার পর তোমার আকার আকৃতির এগুলোর কোনো পরিবর্তন আসবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো এতটুকু ডিস্টেন্স কি? কত? এ না? এতটুকু ডিস্টেন্স কি? এ। এতটুকু ডিস্টেন্স কত? টুয়াইস। কারণ কোনো দৈর্ঘ্যের চেঞ্জ হবে না, কোনো দৈর্ঘ্যের চেঞ্জ হবে না। আচ্ছা ঠিক আছে, মনোযোগ 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 এদিকে। আমাকে বলো তো তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত? উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আলফা। তুমি এ ঘর ডাইনে গেছো, এ ঘর ডাইনে গেছো, তাহলে আলফা প্লাস এ কমা বিটা, আলফা প্লাস এ কমা বিটা, তাই না? আচ্ছা বলো তো এই বিন্দুর স্থানাঙ্ক কত? তুমি আলফা মাইনাস এ কমা বিটা, এ ঘর বামে আসছো, এ ঘর বামে আসছো, আলফা মাইনাস এ কমা বিটা, তাই তো? এইবার এই বিন্দু আর এই বিন্দু স্থানাঙ্ক বলো। ভুজ কিন্তু পাইয়ে গেছো, দুইটারই ভুজ, এই যে আলফা প্লাস এ, তাহলে এটারও ভুজ কি আলফা প্লাস এ? বইলো না, এগুলো পারো না, এগুলো কিন্তু ক্লাস 9-10 এর, মুখস্থ করতে যাও না, জাস্ট লজিক অ্যাপ্লাই করে করো। এটার ভুজ আলফা প্লাস এ হলে এই দুইটার ভুজই কি আলফা প্লাস এ? নেই, সবার ভুজ কিন্তু সেম, সবার ভুজ কিন্তু সেম। কোটি কি হবে? এখানকার কোটি কত? বিটা। 2a ঘর উপরে উঠছো, 2a ঘর উপরে উঠছো, বিটা প্লাস 2a, বিটা প্লাস 2a, 2a ঘর নিচে নামছো, বিটা মাইনাস 2a। তুমি কি সবগুলা স্থানাঙ্ক আনতে পারছো? তুমি কি সবগুলা স্থানাঙ্ক আনতে পারছো? তুমি কি সবগুলা স্থানাঙ্ক আনতে পারছো? আচ্ছা, একটা মজার ব্যাপার কি জানো, আমি তোমাকে একটা কথা বলছিলাম, তুমি খেয়াল করলেই দেখবা, তুমি খেয়াল করলেই দেখবা এই যে স্থানাঙ্কগুলা ছিল না, এই স্থানাঙ্কগুলাই প্রত্যেকটার ভুজের সাথে আলফা যোগ হয়েছে, কোটির সাথে বিটা যোগ হয়েছে।
আলফা প্লাস এ বিটা প্লাস 2a, আলফা প্লাস এ বিটা মাইনাস 2a, তাই না? প্রত্যেকটার ভুজের সাথে আলফা যোগ, কোটির সাথে বিটা যোগ, স্থানাঙ্কগুলা। তাই কি হয়েছে না, শীর্ষ ছিল আলফা 0 0-তে, হয়ে গেছে আলফা প্লাস 0 বিটা প্লাস 0, আলফা কমা বিটা। কারণ স্থানান্তর করছো। আর স্থানান্তর করার সময় আমি বলছিলাম না, তুমি যখন এই কাজটা করো তাহলে কি হয়েছে, এই বেটার কোনো কিছু চেঞ্জ হয় না, এটা ধরে খালি সরাই এখানে নিয়ে আসছো। তার মানে প্রত্যেকটা স্থানাঙ্কের ভুজের সাথে আলফা যোগ, কোটির সাথে বিটা যোগ, সব কি খাপে খাপ মিলছে? আমাকে বলো, তুমি আমাকে বলো, সব কি খাপে খাপ মিলছে? মিলছে? ওকে, যাদের একটু কষ্ট লাগবে এই ভিডিওটা ডাবল 2বার দেখতে হবে, 2বার দেখতে হবে। তাইলে হয়ে গেল। এবার আমাকে বলো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? কোনো দৈর্ঘ্য চেঞ্জ হবে না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? মডুলাস অফ 4a, 4a থাকে, 4এই থাকবে। এবার চলো ইকুয়েশন। আমাকে প্রথমত বলো অক্ষের ইকুয়েশনটা কি? এটা অক্ষ, অক্ষ অক্ষ অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল এবং আলফা কমা বিটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে y ইকুয়ালস টু সামথিং, y ইকুয়ালস টু বিটা, y ইকুয়ালস টু বিটা। শীর্ষে যে স্পর্শক এটা y অক্ষের সমান্তরাল, শীর্ষে শীর্ষে যে স্পর্শক y অক্ষের সমান্তরাল, তাহলে x ইকুয়ালস টু আলফা, x ইকুয়ালস টু এটার উপরস্থ ভুজ। এবার দ্বিকাক্ষ, এই যে দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ y অক্ষের সমান্তরাল, তাহলে x ইকুয়ালস টু এই বিন্দুর ভুজ, x ইকুয়ালস টু এটার উপরস্থ কোন বিন্দুর ভুজ, x ইকুয়ালস টু এটার উপরস্থ কোন বিন্দুর ভুজ, তাহলে x ইকুয়ালস টু আলফা মাইনাস a। আগেরটা এক্ষেত্রে কিন্তু ছিল x ইকুয়ালস টু খালি মাইনাস a, আলফা যোগ হয়ে গেছে। উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন কি হবে বলো তো, বলো তো, বলো তো? y অক্ষের সমান্তরাল x ইকুয়ালস টু আলফা প্লাস a। আমি কি পুরা ব্যাপারটা তোমাকে বুঝাইতে পারছি? বলো তো, আমি কি পুরা ব্যাপারটা তোমাকে বুঝাইতে পারছি? তুমি কি পারবা এখন? ওকে, আমাকে বলবা এর ভ্যালু যদি নেগেটিভ হইতো তাইলে কি হইতো? কমপ্লিকেটেড না, বিশ্বাস করো, একদমই কমপ্লিকেটেড না, জাস্ট যোগ বিয়োগ, জাস্ট যোগ বিয়োগ। এর ভ্যালু যদি নেগেটিভ হইতো তাহলে এই বেচারা কিচ্ছু না, খালি এখানটায় নেগেটিভ হয়ে যেত, মানে উল্টায় যাইতো, উল্টায় যাইতো, বুঝছো? যে এখানে থাকতো। এর ভ্যালু যদি নেগেটিভ হইতো, এর ভ্যালু নেগেটিভ মানে ডাইনে হা করা নাকি বামে হা করা, হা করার ব্যাপারটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এ, হা করার ব্যাপারটা নিয়ন্ত্রণ করে। বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম? ওকে, আমরা একটা উদাহরণ করি, কি বলো? আমরা একটা উদাহরণ করি, ঠিক আছে? মনোযোগ, সবাই মনোযোগ দিবা। এই কটা জিনিস পড়লে আর তোমার জীবন ওইগুলা নিয়ে প্যারা খাওয়া লাগবে না। y minus 3 whole square equals to 4a into x minus 2, x minus 2 না, ধরো x minus 4। আমাকে সবাই বলো এটা চিত্র আঁকতে পারবা? প্রথমত তোমার কাজ হচ্ছে জাস্ট দুইটা জিনিস খুঁজে বের করা, কোন চলকের একঘাত, কোন চলকের একঘাত, যেই চলকের একঘাত প্রধান অক্ষ সেই অক্ষের সমান্তরাল, x চলকের একঘাত, তাহলে প্রধান অক্ষ x অক্ষের সমান্তরাল। এবার শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কত দেখো তো, 4,3, আলফা আর বিটার ভ্যালু, তাই না? 4,3, তাই তো? তাহলে শীর্ষবিন্দু কোথায় আমাকে বলো তো, আমাকে বলো শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কোথায়? 4,3, শীর্ষবিন্দু কোথায়? 4,3, তার মানে আলফা কমা বিটা, এটার ভ্যালু হচ্ছে 4,3, আর এর ভ্যালু কত? 2, এর ভ্যালু কত? 2, তাই না? তাহলে বলো তো এই বেচারা দেখতে কেমন হবে? এইটার প্রধান অক্ষ হবে x অক্ষের সমান্তরাল and 4,3, 4,3। তো তুমি যদি চিন্তা করো 4,3 হয়তো এখানে কোথাও হবে, বুঝছো?
4,3 আমি কি বুঝাইতে পারছি? বলো, আমার চিত্র আঁকা কি কমপ্লিট? চিত্র আঁকবো এবং এর 14 গোষ্ঠী আমরা বের করব। বলো, এতটুকু সবাই বুঝছো? সবাই ওকে। এবার বলো, এর ভ্যালু কত? এর ভ্যালু কত? 2। এর ভ্যালু কত? 2। তাহলে আমাদের উপকেন্দ্র কোন দিকে? দেখো, এর ভ্যালু পজিটিভ, পজিটিভ দেখে ডানে হাত করছে, পজিটিভ দেখে ডানে হাত করছে। যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হইতো তাহলে বামে হাত করতো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এর ভ্যালু 2, আমাদের উপকেন্দ্র হচ্ছে এইখানে। এতটুকু কত? 2। উপকেন্দ্রিক লম্বটা কোথায়? এই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, সরি দ্বিকাক্ষ। এটা কি? দ্বিকাক্ষ। এটা কি? শীর্ষে অঙ্কিত স্পর্শক। এটা কি? উপকেন্দ্রিক লম্ব। ওকে, আমাদের চিত্র আঁকানো শেষ। এবার ধরে ধরে আমি ওর 14 গোষ্ঠী বের করব। ধরে ধরে আমি ওর 14 গোষ্ঠী বের করব। ওকে, চলো। প্রথমত শীর্ষবিন্দু 4,3, এতটুকু হচ্ছে 2 ঘর। তাহলে বলো তো উপকেন্দ্র কত? 4,3। তুমি 2 ঘর ডাইনে গেছো। 4,3 তুমি 2 ঘর ডাইনে গেছো। তো 2 ঘর ডানে যদি যাও 6,3। দ্বিকাক্ষ আর অক্ষের ছেদবিন্দু। দ্বিকাক্ষ, দ্বিকাক্ষ আর অক্ষের ছেদবিন্দু। 2 ঘর বামে আসছো। দেখো 4,6 ছিল, 2 ঘর বামে আসলে ভুজ 2 কমাবা, 2,3, 2,3। এই ডিসটেন্সটা কতটুকু আমাকে বলতে পারবা? 4। এর ভ্যালু যদি 2 হয়, ওটা 2a। তাহলে বলো তো এই বিন্দু স্থানাঙ্ক কত? 4 ঘর উপরে 6,7, 6,7 4 ঘর উপরে, তাই না? আমাকে বলো, 4 ঘর উপরে না সবাই? 4 ঘর নিচে, তাইলে এটা কত? 6,-1। যদিও মিলে নাই, -1 আমাদের y অক্ষের নিচে চলে যাওয়ার কথা। আমি এটাকে একটু উপরে উঠাই দিলাম, তোমরা কি সবাই ক্লিয়ার? বলো। দেখো, এগুলা জাস্ট যোগ বিয়োগ, এগুলা জাস্ট যোগ বিয়োগ। সো প্রথম দেখায় তুমি যদি না বুঝো, জাস্ট একটু ঠান্ডা মাথায় নিজে দেখলেই কি কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। হ্যাঁ, আর 10 মিনিট টাইম দাও, আমি তোমাকে সবকিছু প্যাক আপ করে দিব, একটা রিক্যাপ করে দিব। ঠিক আছে? তাহলে আমাদের স্থানাঙ্কগুলা চলে আসছে। এবার ইকুয়েশন বলো। ফার্স্টে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a। এটা সবার ক্ষেত্রে সেম। মডুলাস অফ 4a, এর ভ্যালু হচ্ছে 2, 4 দুগুণে 8 একক লিখতে হবে। 4 দুগুণে 8 একক লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমরা আসি অক্ষের ইকুয়েশন। অক্ষ কি? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে y = এটার উপরস্থ কোন বিন্দুর কোটি, y = 3। দেখো সবার কোটি কিন্তু সেম। এবার শীর্ষে অঙ্কিত স্পর্শক y অক্ষের সমান্তরাল, তাহলে x = কি? কোন একটার ভুজ। তাহলে ভুজ কত? 3। দ্বিকাক্ষের ইকুয়েশন y অক্ষের সমান্তরাল, x = এই বিন্দুর ভুজ, এই বিন্দুর ভুজ। সেটা কত আমাকে, সরি এটা তো 3 না, 4। এটা কত? x = 2। আমি কেমনে বুঝলাম ভুল করছি? বলো তো। আমি ওখানে লিখছিলাম 3, এই দূরত্ব তো 2, তাহলে 3 থেকে 2 বাদ দিলে তো 2 হয় না। তখনই আমি বুঝতে পারলাম আমি এখানে একটা ভুল করছি। সেগুলো তোমাদেরও জানতে হবে। ঠিক আছে? তারপর বলো এটা কি? y অক্ষের সমান্তরাল, তাহলে x = এটার ভুজ, x = কত? 6। ডান। আমি প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে আসলাম, প্রত্যেকটার ইকুয়েশন বের করে নিয়ে আসলাম। এবার একটা কঠিন দেই, একটু কঠিন, তুলনামূলক একটু কঠিন। তারপর আমরা আরেকটা কেস দেখব, তারপর আমাদের কাহিনী শেষ। তুলনামূলক একটু কঠিন। বুঝছো?
মনোযোগ দাও সবাই, সবাই মনোযোগ দিবা। ধরো y plus 3 whole square equals to -8 into x minus 7 -7টা অনেক বড় হয়ে গেছে, ধরো x minus 5। এইটার ইকুয়েশন মানে এইটার গ্রাফ এবং 14 গোষ্ঠী আমি তোমাকে বের করতে বললাম, মানে সবগুলা বিন্দু স্থানাঙ্ক এবং ইকুয়েশন। হ্যাঁ ভাই আরেকদিন পড়ান না, ফ্লোটা নষ্ট হয়ে যাবে। আমরা সবগুলা একসাথে কভার করে দিলেই ফ্লোটা থাকবে, বুঝছো? তাহলে ফ্লোটা নষ্ট হয়ে যাবে। আরেকটা কেস বাকি আছে, দেখো একটু কম্পেয়ার করো তো। y minus beta whole square equals to 4 এর ভ্যালু কত? -2 into x minus alpha। তাহলে তোমার প্রথম কাজ হবে কোন চলকের একঘাত বলো তো? কোন চলকের একঘাত? কোন চলকের একঘাত? x চলকের একঘাত। যেই চলকের একঘাত অক্ষটা সেই অক্ষের সমান্তরাল, তাহলে অক্ষটা x অক্ষের সমান্তরাল। এবার শীর্ষবিন্দু বাইর করো, আলফা কমা বিটা। এবার শীর্ষবিন্দু বাইর করো। শীর্ষবিন্দু কত বলো তো? আলফার ভ্যালু কত? 5, বিটার ভ্যালু -3। আলফার ভ্যালু 5, বিটার ভ্যালু -3। আলফার ভ্যালু 5, বিটার ভ্যালু -3। বুঝছি? তারপর এর ভ্যালু কত? এর ভ্যালু কত? -2। তারপর এর ভ্যালু কত? -2। ঠিক আছে, ওকে। তাহলে আমি শীর্ষবিন্দু পাইলাম। শীর্ষবিন্দু কোথায়? 5, -3। 5, -3 এখানে। তাহলে আমাদের অক্ষটা কোন অক্ষের সমান্তরাল বলতো? বলতো আমাদের যে অক্ষটা x অক্ষের সমান্তরাল, আমি তোমাকে বলছিলাম যেই চলকের একঘাত সেই অক্ষের সমান্তরাল। এবার শীর্ষ পাইছো, পরাবৃত্তটা আকার পালা। সে ডানে হা করবে না বামে হা করবে বলতো? ডানে হা করবে না বামে হা করবে? বামে হা করবে, তাই না? তাহলে এই বেচারার কাহিনীটা হবে এই রকম, তাই তো? ওর কাহিনীটা কি এরকম হবে না? ঠিক আছে, তাহলে এটা কি শীর্ষে অঙ্কিত স্পর্শক? এটা কি শীর্ষে অঙ্কিত স্পর্শক? ঠিক আছে, আমাদের উপকেন্দ্রটা এখানে কোথাও হবে, উপকেন্দ্রটা এখানে কোথাও হবে। তোমরা কি বুঝতে পারতেছো সবাই? আমাকে বলো, তোমরা কি বুঝতে পারতেছো? আর আমাদের যে নিয়ামকটা, সেই নিয়ামকটা কোথায় হবে? শীর্ষে অঙ্কিত স্পর্শক, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উল্টা দিকে হবে নিয়ামকটা। উল্টা দিকে হবে কি? নিয়ামক রেখাটা। উল্টা দিকে হবে নিয়ামক রেখাটা। ঠিক আছে, ওকে ওকে। ভাইয়া কোন দিকে হা করবে কিভাবে বুঝবো? এর ভ্যালু দেখে। এ পজিটিভ হলে ডাইনে হা করবে, নেগেটিভ হলে বামে। শিখাইছি না? এ পজিটিভ হলে ডানে, নেগেটিভ হলে বামে হা করবে, বামে হা করবে। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো তো এই দূরত্বটা কতটুকু? দূরত্ব, ডিসটেন্স, এর ভ্যালু -2, এই দূরত্বটা হচ্ছে 2 একক। দূরত্ব কখনো নেগেটিভ হয় না, 2, দূরত্বটা 2। আচ্ছা তাহলে বলো তো এই বিন্দু স্থানাঙ্ক কত? 2 ঘর ডাইনে যদি যাও 7, -3, 7, -3, 2 ঘর ডাইনে যদি যাও 7, -3, 2 ঘর বামে যদি আসো কত হয় আমাকে বলো তো? 3, -3, 3, -3। বুঝলাম সবাই? সবাই একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। সেটা কি আমাদের উপকেন্দ্রিক লম্ব, বুঝছো? ওকে, এই দৈর্ঘ্যটা কতটুকু আমাকে বলো তো? এই দৈর্ঘ্যটা কতটুকু? এই দৈর্ঘ্যটা 2a বা 4 ঘর, 4 একক। কয় ঘর? কয় ঘর? 4 ঘর, 4 ঘর, তাই তো?
তাহলে দেখো 3, -3। ভাইয়া নিয়ামক রেখাটা কিভাবে বুঝবো? দেখো শীর্ষবিন্দু তুমি ইকুয়েশন থেকে বাইর করছো। মনোযোগ, চিত্র আঁকানোর টেকনিকটা বুঝাই। তুমি ফার্স্টে চেক করবা কোন চলকের একঘাত। আমাদের অক্ষটা সেই অক্ষের সমান্তরাল, অক্ষটা সেই অক্ষের সমান্তরাল। তারপর তুমি শীর্ষবিন্দু বাইর করবে আলফা কমা বিটা। বাইর করছো? এখন এই বিন্দু দিয়ে যায় এক্স অক্ষের সমান্তরাল, এটা কি আমাদের অক্ষ? ডান, অক্ষ ডান। এবার আমি দেখবো কোন দিকে হা করবে, ডাইনে না বামে। এর ভ্যালু পজিটিভ হলে ডাইনে হা করতো, নেগেটিভ হলে বামে হা করতো। তাহলে বামে হা করছে। যেদিকে হা করবে, এটা তো শীর্ষবিন্দু, যেদিকে হা করবে ওই দিকে থাকবে উপকেন্দ্র, উল্টা দিকে থাকবে কি? নিয়ামক। আমি চিত্র আঁকায় ফেললাম। এতটুকুর দৈর্ঘ্য কি? এর মানের সমান, মানের সমান। এবার জাস্ট যোগ বিয়োগ করে জিনিসপাতিগুলো বাইর করবা। দেখো এটার স্থানাঙ্ক 3, তুমি যদি 4 ঘর উপরে উঠো তাহলে এই বিন্দুটা পাবা। 4 ঘর উপরে উঠা মানে কি? কোটির সাথে 4 যোগ করা, কোটির সাথে 4 যোগ করা। -3 এর সাথে 4 যোগ করলে হয়ে যায় কত? 1। 4 ঘর নিচে নামা মানে কি? কোটির সাথে 4 বিয়োগ করা, কোটির থেকে 4 বিয়োগ করা, কোটির থেকে 4 বিয়োগ করা। আমি কি বুঝাইতে পারছি? তাহলে প্রত্যেকটা জিনিসের স্থানাঙ্ক চলে আসছে, প্রত্যেকটা জিনিসের স্থানাঙ্ক চলে আসছে। এবার ইকুয়েশন আমার সাথে সাথে সবাই সবাই অক্ষের ইকুয়েশন। y x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, তাহলে y কোটি -3। শীর্ষের স্পর্শক এটা কি? y অক্ষের সমান্তরাল, তাহলে x 5 বা x আলফা, x আলফা, y বিটা, এমনি চিন্তা করলেও হয়। এটার ইকুয়েশন কি? y অক্ষের সমান্তরাল, তাই না? তাহলে x 7। এটার ইকুয়েশন কি? y অক্ষের সমান্তরাল, x ভুজ 3। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? দেখো প্রথমবার যদি ঝামেলাও লাগে প্যারা নাই, তুমি একটু রিক্যাপ করলেই হয়ে যাবে, একটু রিক্যাপ করলেই হয়ে যাবে। আমাদের 3টা কেস হয়ে গেছে, আমাদের ফাইনাল একটা কেস আছে, আমরা এই ফাইনাল কেসটা দেখব, তারপর আমাদের ছুটি, তারপর আমাদের ছুটি। মনোযোগ সবাই, মনোযোগ এদিকে। আমাদের ফাইনাল কেস এটা মনে পড়ে? x² = 4ay, মনে পড়ে এটা? x² = 4ay। ভাই সমান্তরালের ইকুয়েশন নিতে সমান্তরাল রেখার ইকুয়েশন। দেখো y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল ইকুয়েশন কি? x = এই বিন্দুর ভুজ। x অক্ষের সমান্তরাল ইকুয়েশন কি? y = এই বিন্দুর কোটি, এটার উপরস্থ যে কোনো বিন্দুর কোটি। ডান ডান ডান, এটা তো মনে পড়ে। এখন আমি যদি x এর জায়গায় x - আলফা বসাই, y এর জায়গায় y - বিটা বসাই, তাহলে কি কাহিনী হবে? x এর জায়গায় x - আলফা বসাই, x এর জায়গায় x - আলফা বসাই এবং y এর জায়গায় y - বিটা বসাই, তাহলে এই বেচারার কি কাহিনী হবে বলো? প্রথমত আমাকে দেখতে হবে কোন চলকের একঘাত। যেই চলকের একঘাত প্রধান অক্ষ সেই অক্ষের সমান্তরাল, ঠিক আছে? তারপর এটা শীর্ষবিন্দু কোথায়? আলফা কমা বিটা না? তাহলে এটা শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা, আমি লিখে ফেললাম এই যে আলফা কমা বিটা। কথার কথা, এটা প্রধান অক্ষ কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষ y অক্ষের সমান্তরাল। দেখছো আমি সুন্দর করে আঁকছি। এটার চিত্রটা কিরকম আমি তো জানি না, আমি কিন্তু অলরেডি শিখাইছি তোমাদের। প্রধান অক্ষ y অক্ষে ছিল, এখন কি হয়ে যাবে? জাস্ট স্থান পরিবর্তন, গ্রাফ শিফটিং। আচ্ছা, সে এবার হা করবে, উপরে হা করবে নাকি নিচে হা করবে? উপরের দিকে হা করবে নাকি নিচের দিকে হা করবে? এটা ডিপেন্ড করবে এর ভ্যালুর উপরে। এ পজিটিভ হলে উপরে, নেগেটিভ হলে নিচে। আমি জানি না, তাহলে আমি আপাতত ধরে নিচ্ছি আসলে উপরে। বুঝছো? আমি যেহেতু জানি না, আমি ধরে নিচ্ছি কি উপরে।
তাহলে এই যে পরাবৃত্তটা সেটা দেখতে কেমন হবে? সেটা দেখতে এমন হবে, সেটা দেখতে এমন হবে। আমি কি বুঝাইতে পারছি? এবার যেদিকে হা করছে এই অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, যেদিকে হা করছে ওইদিকেই কি আমাদের উপকেন্দ্রটা থাকবে, ওইদিকেই কি আমাদের উপকেন্দ্রটা থাকবে। তার উল্টা দিকে থাকবে হচ্ছে নিয়ামক রেখা, তার উল্টা দিকে থাকবে হচ্ছে নিয়ামক রেখা। বুঝছো? ওকে, এটা কি? শীর্ষে অঙ্কিত স্পর্শক, শীর্ষে অঙ্কিত স্পর্শক। এটা কি বলতো? উপকেন্দ্রিক লম্ব বা নাভিলম্ব, উপকেন্দ্রিক লম্ব বা নাভিলম্ব। এবার আমাকে বলো এই যে দূরত্বটা, সেই দূরত্বটা কত? এ। এই দূরত্বটা কত? 2a। এবার এর 14 গোষ্ঠী তুমি নিজে নিজে নিয়ে আসবা, এর 14 গোষ্ঠী তুমি নিজে নিজে নিয়ে আসবা। ঠিক আছে, আমি 1 মিনিট টাইম দিচ্ছি। নিয়ামক কি নেগেটিভ? নিয়ামক আরো নিচে হইতে পারে। ধরো এ এর ভ্যালু যদি অনেক বড় হয়, নিয়ামক তো এদিকেও হতে পারে। বুঝছো? দেখো আমরা তাহলে স্থানাঙ্কগুলো একটু বের করে ফেলাই। দেখো এটা কিন্তু ওই প্রথম কেসটার মতোই, সেকেন্ড কেসটা, এটা সেকেন্ড কেসটার বড় ভাই। বুঝছো? সেকেন্ড কেসে তুমি যেই স্থানাঙ্কগুলো পাইছো সবগুলার ভুজের সাথে আলফা যোগ, কোটির সাথে বিটা যোগ, তাইলেই কাজ শেষ। কেন? আমার কথাটা বুঝছো? আমরা 4টা কেস দেখছি, প্রথম 2টা কেসের বড় ভাই হচ্ছে পরের 2টা কেস, প্রথম কেসের বড় ভাই হচ্ছে 3 নাম্বারটা। প্রথম কেসে যতগুলা স্থানাঙ্ক ছিল তার সাথে আলফা বিটা যোগ করলে কি অতগুলা মনে রাখতে হবে? অতগুলা কি তোমার মনে রাখা লাগবে? কোনোটা কি মনে হয়েছে মনে রাখা লাগবে? জাস্ট একটা বেসিক কনসেপ্ট জানলেই তারপর কি সব যোগ বিয়োগ, সব যোগ বিয়োগ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মনোযোগ দাও। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত? তুমি এ ঘর উপরে উঠছো, তাহলে আলফা কমা বিটা প্লাস এ। এই বিন্দু স্থানাঙ্ক কত? তুমি এ ঘর নিচে নামছো, আলফা কমা বিটা মাইনাস এ। এই বিন্দু স্থানাঙ্ক কত? তুমি এই বিন্দু থেকে আরো 2 ঘর 2a ঘর ডানে যাবা, তাহলে আলফা প্লাস 2a ঘর ডানে যদি যাও বিটা প্লাস এ। তুমি যদি এখানে আসো আলফা থেকে 2a ঘর বামে আসবা, সব বিন্দু স্থানাঙ্ক শেষ। এবার ইকুয়েশন চলো, প্রথমত অক্ষের ইকুয়েশন। অক্ষ কি? ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স ইকুয়ালস টু এই বিন্দুর ভুজ কত? আলফা। শীর্ষে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি? এই বিন্দুর কোটি বা বিটা। দ্বিকাক্ষ, এটার ইকুয়েশন কি? এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়ালস টু কোটি বিটা মাইনাস এ। উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশন ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স ইকুয়ালস এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই ইকুয়ালস টু এটার কোটি। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আমাকে বলো ভাই, সরল রেখা বৃত্ত করে আসতে হবে? হ্যাঁ। আমি কি বুঝাইতে পারছি? আর 5 মিনিট। মনোযোগ 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 মনোযোগ। লাস্ট। এবার এটার একটা এক্সাম্পল দেখবো আমরা, এটার একটা এক্সাম্পল দেখবো, তারপরই শেষ। এটার একটা এক্সাম্পল দেখবো, তারপরই শেষ। মনোযোগ দিবা। এইটার ইকুয়েশনটা দেওয়া আছে। হ্যাঁ, এটার ইকুয়েশনটা দেওয়া আছে। তুমি গ্রাফ আঁকাবা এবং 14 গোষ্ঠী বের করবা, গ্রাফ আঁকাবা এবং 14 গোষ্ঠী বের করবা। দেখো খুব সহজ,
তুমি ফার্স্টে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকাও। তারপর তুমি দেখবা কোন চলকের একঘাত, বলো তো কোন চলকের একঘাত, কোন চলকের একঘাত, ওয়াই চলকের একঘাত। তাহলে অক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল, অক্ষটা ওয়াই অক্ষের সমান্তরাল। এবার দেখি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে আলফা কমা বিটা, আলফা কমা বিটা, আলফা কমা বিটা কত 3,4, 3,4, এর ভ্যালু কত, এর ভ্যালু 2। তাহলে শীর্ষবিন্দু কোথায় 3,4, শীর্ষবিন্দু কোথায় 3,4, বুঝছো? শীর্ষবিন্দু কোথায়, শীর্ষবিন্দু হচ্ছে 3,4। অক্ষটা কোন অক্ষের সমান্তরাল, অক্ষটা কোন অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। এবার কোন দিকে সে হা করবে, এর ভ্যালুর উপরে, এর ভ্যালুর উপরে, এর ভ্যালু পজিটিভ, তাহলে সে উপরের দিকে হা করবে, তাহলে সে উপরের দিকে হা করবে। তাহলে সে কি করবে আমাকে বলো, উপরের দিকে হা করবে। তাহলে ব্যাপারটা এরকম। আচ্ছা, উপকেন্দ্র কোন দিকে, যেদিকে হাক করছে সেই দিকেই কি আমাদের উপকেন্দ্র। নিয়ামকটা কোন দিকে, উল্টা দিকে, এই হচ্ছে নিয়ামক। হ্যাঁ, এই হলুদটা কি আমাদের নিয়ামক। নিয়ামকের সমান্তরাল করে শীর্ষের যেই স্পর্শক, এটা কি শীর্ষে অঙ্কিত স্পর্শক, শীর্ষে অঙ্কিত স্পর্শক। বুঝাইতে পারলাম? আর এটা কি আমাদের উপকেন্দ্রিক, বুঝছ? তাহলে এই দৈর্ঘ্যটা কতটুকু, এর সমান, এর ভ্যালু কত 2, এই দৈর্ঘ্যটা কতটুকু, এর সমান বা 2। ক্লিয়ার? এবারে সবকিছু বাইর করো না। দেখো 2 ঘর নিচে নামছো, তাহলে কত 3,2 না, 3,4 ছিল, 2 ঘর নিচে নামছো। 2 ঘর উপরে যদি উঠো তাহলে 3,6, 2 ঘর উপরে যদি উঠো 3,6। আচ্ছা আমাকে বলো তো এই ডিসটেন্সটা কত, 2a না বা 4, 2a না বা 4, তাই তো? তাহলে এই বিন্দু থেকে 4 ঘর ডানে যদি যাও তাহলে 3 আর 4 কত 7, 7,6। এখানে আসে না মানে কি 4 ঘর বামে আসে -1,6। সবগুলা বিন্দু পাইছো। ইকুয়েশন, ইকুয়েশন বলো 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 বলো। অক্ষের ইকুয়েশন কি, অক্ষ হচ্ছে y অক্ষের সমান্তরাল, তাহলে x = যে কোনো একটার ভুজ, x = 3। শীর্ষে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাহলে y = যে কোনো বিন্দুর কোটি, এটার উপরস্থ 4। ঠিক আছে? তারপর দিকাক্ষ x অক্ষের সমান্তরাল, তাহলে y = এটার উপরস্থ কোনো বিন্দুর কোটি। নাভিলম্বের ইকুয়েশন y = এটার উপরস্থ কোনো বিন্দুর কোটি, সবগুলার কোটি 6। ডান, ডান, সবার হাততালি। আমাদের পরাবৃত্ত শেষ। এরপরে খালি অঙ্ক, আমরা ধূপধাপ অঙ্ক করব। অঙ্ক নিয়ে আমাদের কোনো প্যারা নেই, অঙ্ক আমরা সবাই পারবো, অঙ্ক আমরা সবাই পারবো। অঙ্ক আমরা সবাই পারবো। ওকে, সবার ডান না? আমাদের পরাবৃত্তের এটা ছিল কি, কেস 3, কেস 3। এটা কি ছিল, কেস 4, কেস 4। ওকে, এবার আমরা ফাইনাল সামারি টানি। আমাদের পরাবৃত্তের 2টা আদর্শ আকৃতি, তুমি মনে রাখবা কয়টা আদর্শ আকৃতি, 2টা। একটা হচ্ছে এরকম y - β² সমান 4a × x - আলফা। 2 নাম্বারটা হচ্ছে x - α² = 4a × y - β। তুমি দেখবা কোন চলকের একঘাত, যেই চলকের একঘাত অক্ষ সেই অক্ষের সমান্তরাল, যেই চলকের একঘাত অক্ষ সেই অক্ষের সমান্তরাল। তারপর দেখবা শীর্ষবিন্দু, দুটার ক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছে আলফা কমা বিটা। 3টা চিত্র দেওয়া আছে, তুমি কেমনে বা ইকুয়েশন দেওয়া আছে কেমনে চিত্র আঁকাবা। 3টা কাহিনী। প্রথমত
যেই চলকের একঘাত অক্ষ সেই অক্ষের সমান্তরাল, তারপর শীর্ষ, তারপর হচ্ছে এর চিহ্ন। এ পজিটিভ হলে এক্ষেত্রে ডানে হা করবে, এক্ষেত্রে উপরে হা করবে। নেগেটিভ হলে এক্ষেত্রে বামে, এক্ষেত্রে নিচে। আমি কি বুঝাইতে পারছি? তারপর ওখান থেকে ওদের 14 গোষ্ঠী নিয়ে আসতে পারবা না, ওদের 14 গোষ্ঠী নিয়ে আসতে পারবা না। এবার এই দুইজনের স্পেশাল কেস কখন জানো? যদি আলফা আর বিটা অর্থাৎ শীর্ষবিন্দু তুমি মূল বিন্দুতে নিয়ে আসো, তখন এই দুইটাই স্পেশাল কেস হয়ে যায় আমরা একদম শুরুতে যেখান থেকে স্টার্ট করছিলাম, তাই না? দেখো, আলফা বিটার ভ্যালু যদি 0 বানাও, প্রথমটা কনভার্ট হয় এটাই, দ্বিতীয়টা কনভার্ট হয় এটাই। তাহলে এটা আসলে কি? প্রথম দুইটা স্পেশাল কেস, প্রথম দুইটা মনে রাখলেই হয়ে যায়, প্রথম দুইটা মনে রাখলেই হয়ে যাবে। তুমি কি ক্লিয়ার? তুমি কি ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এই যে পরাবৃত্তগুলো দেখালেন, এদের অক্ষ হয় এক্স অক্ষের সমান্তরাল, না হয় ওয়াই অক্ষের সমান্তরাল। এমন কোন কি পরাবৃত্ত নাই? আমি একটা পরাবৃত্ত, এই যে ধরেন একটা পরাবৃত্ত, ঠিক আছে, আপনি বললেন এর অক্ষ এক্স অক্ষ, ঠিক আছে। আমি যদি ঘুরাই এরকম করি যে আমার অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল না, ওয়াই অক্ষের সমান্তরাল না, তখন তার ইকুয়েশন কেমন হবে? এটা তো শিখান নাই, এটা তো শিখান নাই। এটাও তো একটা পরাবৃত্ত। আপনি বলছেন যেই চলকের একঘাত অক্ষটা সেই অক্ষের সমান্তরাল, তাহলে যদি এটা হয় বা এটা হয়, তার মানে আমাদের অক্ষ হয় এক্স অক্ষ, না হয় এক্স অক্ষের সমান্তরাল। যদি এটা হয় তাহলে হয় ওয়াই অক্ষ, না হয় ওয়াই অক্ষের সমান্তরাল। এটাতে কি করবেন? এটাতে কিছু করার দরকার নেই। এটা আমাদের কেস 5, এটা স্পেশাল কেস, এটা আমরা পরে দেখব নেক্সট ক্লাসে। তাহলে আমি কি তোমাদেরকে পুরাপুরি বুঝাইতে পারছি? এই দুইটারই স্পেশাল ফরম্যাট এটা। এখন তোমার কাজ কি হবে জানো? এই 4টা চিত্র আবার বাসায় সুন্দর করে, এই যে দেখো, কেস 1, কেস 1, কেস 2, এই দুইটারই সিম্পলিফাইড আরো দুইটা ফরম্যাট আছে। আমি সেই দুইটা একটু কপি করে তোমাদের জন্য নিয়ে আসতেছি। হ্যাঁ, সেই দুইটাও কপি করে তোমাদের জন্য নিয়ে আসছি। একদম প্রথম অন যেটা কেস 1 আর কেস 2। একটু ওয়েট করো, আমাদের পড়া শেষ, বাসায় কি করবা সেটা আমি বলতেছি। হ্যাঁ, বাসায় কি করবা আমি সেটা বলতেছি। 1 মিনিট দাঁড়াও। এই তো, তোমাদের বাসায় আর্ট পেপার আছে বা গ্রাফ পেপার আছে? আর্ট পেপার, বড় আর্ট পেপার পাওয়া যায় না? এটা হচ্ছে আমাদের একটু দাঁড়াও, এই কি করলাম, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, এই তো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কেস 1, যেখানে শীর্ষ হচ্ছে আলফা কমা বিটা, প্রধান অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। এবার আলফা বিটা যদি 0 বানায় দাও, তাইলে আমাদের সেকেন্ড কেসটা আসে। বুঝছো? আলফা বিটা যদি 0 বানায় দাও তাহলে এই কেসটা আসে। বা উল্টা ভাবে বলতে পারো যে এখান থেকে ওই কেসে যাওয়া যায়, প্রত্যেকটা স্থানাঙ্কের সাথে ভুজের সাথে আলফা, কোটের সাথে বিটা যোগ করে। এটা হচ্ছে আমাদের শীর্ষ আলফা বিন্দু কমা বিটা বিন্দুতে প্রধান অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। এখানে আলফা বিটা 0 বানিয়ে দিলে এই কেসটা তৈরি হয়। তো এই 4টা চিত্র একদম ফ্রেশ করে তুমি একটা পেজের মধ্যে আঁকাবা, ঠিক আছে? 2-3 বার আঁকাবা, দেখবা পরাবৃত্ত নিয়ে তোমার কোনো প্যারাই লাগতেছে না। ওয়ালে টাঙিয়ে রাখতে পারো আঁকায়, ফাইন। যতদিন কনিক চলবে ততদিন এই 4টা চিত্র ওয়ালের মধ্যে আঁকায় রাখতে পারো, ঠিক আছে? এন্ড আমরা তো পরাবৃত্ত দেখলাম, আরো 2টা জিনিস আছে, উপবৃত্ত, অধিবৃত্ত। ওগুলার ক্ষেত্রেও এরকম 4টা চিত্র আসবে, ওগুলার ক্ষেত্রে ওরকম 4টা চিত্র আসবে।
তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি আজকের মতো। আজকের ক্লাসটাই তুমি বলতে পারো পরাবৃত্তের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাসটা বুঝছো মানে পরাবৃত্ত তুমি বুঝে ফেলছো। প্রথম প্রথম যেহেতু অনেকগুলা চিত্র, মাথায় হিজিবিজি লেগে যাওয়া স্বাভাবিক। নিজে যখন আঁকায় সবগুলা যোগ বিয়োগ করা শিখবা, ডান। বুঝছো? ডান। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। নোটের মধ্যেই সব কেস লেখা আছে সুন্দর করে, তো প্যারা হবে না।